চাচ্ছি আপনার কাছে আপনার নামটা বলবেন শুরুতে। হ্যালো এভরিওয়ান, আমার নাম মোহাম্মদ তরিকুল দেওয়ান তন্ময় ফ্রম ঢাকা। ওকে। তো রাসেল ভাই সরাসরি ঘটনাটা শিওর। তো আমি আজকে যে ঘটনাটা বলবো অ্যাকচুয়ালি ওটা আমি আমার নানুর কাছ থেকে শুনছি। তো আমার নানু এই ঘটনাটা আমাকে জানায়। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 25 কি 30 বছর আগে। ওইটা আমি জায়গাটার নাম উল্লেখ করতে চাইতেছি না, আমার বাড়িতে সমস্যা আছে আমার। তো আমার নানু আমাকে যেটা বলে যে তখন আমার নানু মানে প্রেগনেন্ট অবস্থায় একদম ডেলিভারির লাস্ট স্টেজে, প্রচন্ড শরীর খারাপ। আমার নানুর যে শাশুড়ি অর্থাৎ আমার নানার আম্মা, উনি তখন ওনার বয়স 60-70 আপ। উনি আমার আম্মুকে ওই আমার নানুর সাথে রাখে যে তুমি এই জায়গায় থাকো, আমি আমার যে বিয়ে বাড়ি যেটাকে বলে আসলে, যে আমাদের নানুদের বাসার যারা আছে তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসি, কারণ আমার একার পক্ষে সম্ভব না। আচ্ছা। কারণ তখন আমার আম্মু অনেক ছোট, আর পাশাপাশি উনি একা মানুষ, আর আমার নানা তখন ঢাকায় থাকে। তো রাত্র প্রায় মিনিমাম 10টা, মানে বিরাট রাত্র। কারণ রাত্রে আমরা জানি যে গ্রামের দেশে রাত্রে 7টা-8টা মানে অনেক। তো তখন সে রওনা দিল। আমার নানুদের বাসা ছিল ওই বাসা থেকে প্রায় 4 কিলোমিটার। তো এই বাসাটায় যেতে হলে আপনার একটা বাঁশঝাড়, একটা শ্মশান ঘাট পাড়ি দিতে হবে, মাস্ট বি। এছাড়া এনাদার কোনো ওয়ে নাই নৌকা পথ ইউজ করা ছাড়া। তো যখন উনি যাইতেছে, প্রথম 1 কিলোমিটার উনি খুব সুন্দরভাবে পাড়ি দেয়। 1 কিলোমিটার একদম নির্ঝঞ্ঝাল ভাবে সুন্দরভাবে পাড়ি দেয়। 1 কিলোমিটার যাওয়ার পরে সে পিছনে একটা সাউন্ড শুনতে পায়। সাউন্ডটা সে শোনার পরে সে পিছনে একবার মুভ করে তাকায়। তাকানোর পরে দেখে যে একটা ফিগার, কেউ একজন আছে ওনার থেকে আরো 10 কি 12 হাত দূরে। উনি চিন্তা করতেছে যে আমি এমন একটা মানে সময় একজনের হেল্প পাইতেছি বা কেউ রাস্তায় আসছে, এটা অনেক কিছু। তখন তারা যখন যাইতেছে, যাওয়ার সময় সে আবার চিন্তা করলো যে দেখি পিছনে আছে কিনা। তাকায় দেখে সেম দূরত্বে, বাট একটা জিনিস এই জায়গায় উনি নোটিস করছে, এতক্ষণ ধরে যে হাঁটতেছে তার হাতটার গতি কিন্তু একজন বুড়ো মানুষের কেমন হয় এটা আমরা ভালো করে জানি, খুবই আস্তে 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 আস্তে। তো উনি দেখে যে ওইটাও আস্তে আস্তে হাঁটে। উনি যতটুক যায় ওইটা অতটুক দূরেই থাকে, অতটুক দূরত্ব ক্রস করে না, অতটুকুই থাকে। তারপরে যখন কিছু দূর যায়, যখন বাসযাত্রা ওই জায়গায় যাবে, তখন উনি কিছুটা আন্দাজ করতে পারে। আন্দাজ করতে পারার পর সে পিছনে তাকায়। পিছনে তাকানোর পরে সে দেখে ফিগারটা তাকে বলতেছে, দাঁড়ায় আসো কেন, যাও, দাঁড়ায় আসো কেন, যাও। সে মানে এত কিছু মাথায় না নিয়ে সে চিন্তা করে যে হয়তো অন্য কাউকে বলতে পারে, আমাকে ছাড়াও হয়তো কেউ এখানে হয়তো আছে। তো সে অন্য কোনো কিছু চিন্তা না করে বাঁশঝাড়ের ভিতরে ঢুকার পরে যে জিনিসটা সে আবার মানে কি চিন্তা করে আবার পিছনে তাকায়, দেখে যে ফিগারটা পিছনেই আছে, অতটুক দূরত্বেই আছে। আচ্ছা। সে যখন সামনে তাকায়, মানে সেটা দেখার জন্য মানে কোনো মানুষ মনে হয় মেন্টালি ভাবে এটা মানে মাইনে নিতে পারবে না। আগের দিনে মানুষ কিছুটা সাহসী, যার কারণে সে মানে কিছুটা সামলায় নিতে। সে তাকায় দেখে ফিগারটা মানে তার থেকে 2 কি 3 হাত দূরে শূন্যের উপর ভাসতেছে, অর্থাৎ সে বাতাসের উপরে ফ্লাই করতেছে। সেটা দেখার পরে প্রচন্ড পরিমাণ ঘামতে থাকে, প্রচন্ড পরিমাণ ভয় পায়। তারপরে সে আয়াতুল কুরসি, ইয়াসিন সূরা, আমরা মুসলমানরা কি যা যা জানি আর কি, ওই রকম মুরব্বী মানুষ সেগুলি পড়তে থাকে। আচ্ছা। তো পড়তে পড়তে এই সময়টা ফিগারটা আবার কথা বলে। ফিগারটা বলে, শোনো, এগুলি পড়া কোনো লাভ নাই। তোমার হাতে যে কালো কালার তাবিজটা ছিল ছোট থেকে, ওটা কিন্তু তুমি বাসায় ফালায় রেখে আসছো। আচ্ছা। তারপরে উনি যখন ওনার বাম হাতের মানে কবজির উপরের দিকে তাকায়, দেখে যে অরিজিনালি তাবিজটা নাই। আচ্ছা। তো সে এটা দেখার পরে আরো বেশি ভয় পেয়ে যায়। তারপরও সে সাহস করে আগে বাড়তে থাকে, ওইটাও তার পিছনে পিছনে যেতে থাকে। কিন্তু এই সময় সে যখন শ্মশান ঘাটটার সামনে যায়, ওই জায়গায় প্রচন্ড পরিমাণ শিয়াল, কুকুর এগুলো ডাকতে থাকে। এটা গ্রামে পসিবল থাকে, বাট
এগুলো শোনার পরে সে বাঘের আওয়াজ শুনতেছে, আচ্ছা পিছন দিকে তারে বলতেছে এই যে এই যে এই যে এই যে ধরলাম, এই যে ধরলাম, এই যে ধরলাম, এরকম ভাবে তাকে ভয় দেখাইতেছে, বাট সে পিছনে তাকাইতেছে না। হুম হুম, তারপরে যখন সে ওই জায়গাটা ক্রস করার পরে, মানে আমার নানুদের বাসার সামনাসামনি প্রায় 10 কি 12 গজ দূরে, হুম, তখন আমার নানুর আব্বা উনি রাত্রে তাহাজ্জুদের নামাজ শেষ করে একটু পায়চারা করে রাস্তায়, হুম, অনেকে মুরব্বীরা করে রাস্তায় এরকম পায়চারা করার পরে উনি দেখতে পাইতেছে যে কেউ ওইখান থেকে আসতেছে, আচ্ছা অপোজিট সাইড থেকে কেউ আসতেছে। সে বলে এত রাত্রে তো কারো আসা সম্ভব না, কারণ এমনি গ্রামের রাস্তাঘাট খারাপ। তো সে একটু আগে বাড়ার পরে দেখে যে আমার নানুর শাশুড়ি। সে দৌড়ে গিয়ে বলে আপা আপনি এত রাত্রে এই জায়গায়, কি ব্যাপার, কি হয়েছে? তো ওনার চেহারার অবস্থা দেখে উনি আর কি ভয় পায়, যে এত পরিমাণ মানে ঘামায় গেছে আর এত পরিমাণ ভয়ের আভাটা ভাইসে উঠছে তার চেহারায়, যে সে মানে টোটালি ঠান্ডা হয়ে যায়, মানে কি ব্যাপার, কি হয়েছে? আচ্ছা সে বাসায় নিয়ে যায়, তাড়াতাড়ি বাসায় নিয়ে যাওয়ার পরে পানি টানি দেয়। পানি টানি খাওয়ার পরে তার মুখের দিকে সময় আমার নানুর আব্বা চায়, সে দেখতে পায় যে তার পুরা মুখ নীল হয়ে গেছে, একদম একদম নীল হয়ে গেছে। তারপরে যাই হোক কথাবার্তা বলার পরে যে ভাই আমার তো এরকম এরকম রাস্তায় সমস্যা হয়েছে, আপনার মেয়ের এই অবস্থা, আপনি একটু চলেন। আচ্ছা বলে আচ্ছা। তারপরে বলে যে একটু দাঁড়ান, আমার যে ছোট ভাই ওটাকে নিয়ে নি। তো আমার নানুর আব্বার যে ছোট বাচ্চা, অর্থাৎ আমার নানুর চাচা, ওনাকে হুম। ডাক দেয়, আর চাচার ওয়াইফ উনি আসে। ওনারা দুজন যাইতে থাকে, মোট এখন 4 জন টোটাল। আচ্ছা তো 4 জন যাইতেছে, যখন তারা ওই মসজিদের রাস্তাটা ক্রস করে আরো সামনে যায়, তখন তারা দেখতে পায় যে প্রচন্ড পরিমাণে মানুষ মানে চিল্লাচিল্লি করতেছে, অনেক জোরে বাতাস যাইতেছে, আর তাছাড়া এরকম এই বাঘের ডাক শুনতেছে। তখন আমার নানুর আব্বা বলে যে যে যা কিছু করো কেউ পিছনে তাকাও না, তাহলে সমস্যা হবে। হুম হুম, তারা বাসার থেকে একটু দূরে 3 রাস্তার একটা মোড়, যেটা আমরা বলি 3টা রাস্তার মানে একটা কানেক্টিং এ থাকে, ওই কানেক্টিভিটির জায়গাটায় তারা যাওয়ার পরে দেখে তাদের বাসা হলো উত্তর দিকে, আর পূর্ব দিকে হলো একটা কবরস্থান, অনেক আগের। ওই জায়গায় কেউ যায় না, এখনো যায় না, আচ্ছা ওই জায়গাটা এখনো হন্টেড। তো ওনাদের বাসা থেকে অনেকগুলো মানুষ একটা খাটিয়াতে লাশ নিয়ে ওই জায়গায় এত জোরে দৌড়ায় পাস করলো, আমার আম্মুর যে নানা উনি বলতেছে কি ব্যাপার, কি হইলো? তারা তাড়াতাড়ি বাসায় গিয়ে আমার নানুর অবস্থা তখন প্রচুর খারাপ, নানুর হাতে পায়ে অনেকগুলো ঘা দেখতে পায়, তখন রক্ত পড়তেছে অলরেডি। তারা বাচ্চাটা ডেলিভারি করার পরে দেখতে পায় যে বাচ্চাটার শরীরে কোনো রক্ত নাই, শরীরে পুরাটা শরীর সাদা ফ্যাকাশে হয়ে গেছে, মানে একদমই চামড়াটা ঢিলা হয়ে গেছে, কেমন একটা লুজ লুজ ভাব। তো যখন আমার নানু সুস্থ হয়, সুস্থ হওয়ার পরে তার পায়ে যে দাগগুলো ছিল সেগুলো আস্তে আস্তে পুরো পাটার মধ্যে ছড়ায় যায়, এখনো আছে, আর সেটা প্রচন্ড পরিমাণে চুলকায়। উনি মাউন্ট এলিজাবেথে দেখা আসছে, অনেক জায়গায় চিকিৎসা করেছে, বাট এটা কোনো কিছুই হয়নি, আচ্ছা। এখনো stay করে। আচ্ছা আপনার আরেকটা ঘটনা ছিল, এবং সেই ঘটনাটা হচ্ছে যে ওই যে আপনার, আচ্ছা ওটা নয় পরে শুনি, এটা তো এখানে শেষ জি হয়েছে। জি জি জি। আচ্ছা তাহলে আমরা একটু পরে শুনি, আমরা কিছু এসএমএস পড়ে ফেলি। এবং এসএমএস যেটা আছে আমার কাছে এসে দেখতে পাচ্ছি, শাওন খুলনা থেকে লিখেছেন যে রাসেল ভাই এই পর্যন্ত আমার কোনো এসএমএস পড়া হয় না, এই যে এবার পড়া হলো। ওয়ালি আমাদের ডেমরা থেকে লিখেছেন যে ভাইয়া কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। এবং তিনি লিখেছেন যে আমার বন্ধুরা সবাই একসাথে ভূত এফএম শুনছি, এবং এটা আমার ফার্স্ট এসএমএস, প্লিজ পড়ো। আমি পড়ে ফেললাম। আমাকে এছাড়াও সৈয়দ এসএমএস করেছেন, সৈয়দ রিভেঞ্জ আমাদের এসএমএস করেছেন। আচ্ছা এটা ফুল মানুষ রিভেঞ্জ নামে একটা ব্যান্ড আছে, এখন সৈয়দ রিভেঞ্জ। আচ্ছা আচ্ছা সৈয়দ রিভেঞ্জ আমাদের যেটা লিখেছেন যে হ্যালো রাসেল ভাই, আমরা 12 জন ফ্রেন্ড মিলে মন্দিরে কালী মূর্তির সামনে বসে ভূত এফএম শুনছি। বাহ, খুব ভালো কাজ করেছেন, খুবই ভালো কাজ করেছেন, কংগ্রাচুলেশনস। আপনারা সফল হয়েছেন যে এভাবে একটা জায়গা অ্যারেঞ্জ, এই জায়গায় এরকম একটা জায়গায় আপনারা ভূত এফএম শোনার একটা ব্যবস্থা করতে পেরেছেন। এছাড়াও আমাকে লিখেছেন যে ইমন, আমি ভূত এফএম শুনছি, এবং তিনি পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। ফয়সাল মোহাম্মদপুর থেকে লিখেছেন রাসেল ভাই আমার এসএমএস পড়া হয় নাই কেন ভাই? আচ্ছা আপনার এসএমএস এই যে এখন পড়া হলো, আপনার সাথে কোনো শত্রুতা নেই, সুতরাং এসএমএস না পড়াটার কোনো কারণ নাই আর কি। যে
যে মুহূর্তে পেয়েছি সেই মুহূর্তে কিন্তু পড়ে ফেলেছি। আহসান যাত্রাবাড়ি থেকে লিখেছেন যে কাজিনরা নাইম, কায়েস, ইমন, গোধুলি, আদিবা তারা সবাই মিলে ভূত এফএম শুনছেন এবং ঘর অন্ধকার করে তারা শুনছেন। অনেক কল্যাণপুর থেকে লিখেছেন যে ভৌতিস্টের যে এপিসোডগুলো সেগুলো কি দেখানো হচ্ছে, হ্যাঁ সেগুলো দেখানো হচ্ছে রেডিও ফুর্তির প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে। এটা আমি একটু আগে দেখেছি রেডিও ফুর্তির প্রেক্ষাগৃহ, হ্যাঁ ফার্স্ট প্রিমিয়ার শো, হ্যাঁ সেটাই, এবং আমরা দেখেছি সেটা, এবং ভেরি সুন এটা আপনারাও দেখতে পারবেন। হাদি আলমগীর শাহানুর লিখেছেন যে খুব ভয় লাগছে। মনিকা খুলনা থেকে লিখেছেন যে ভৌতিস্ট, আই লাভ ইউ ভৌতিস্ট, এবং তিনি বলছেন যে তাদেরকে অনেক মিস করেছেন। This track was downloaded from fusionbd.com. বাট ভৌতিস্ট এখন আমাদের সঙ্গে রয়েছেন এবং আমরা আবারও যাবো সাকিব ভাইয়ের কাছে। সাকিব ভাই, আচ্ছা প্রথমে আমাকে ফেসবুকে অনেকে বলেছিল নাম বলতে, কারণ আমার মনে নেই প্লিজ। বাট এই বললাম যে ফেসবুকে অনেকে বলেছে তার নাম বলতে। ওকে, প্রথমে একটা সফট স্টোরি দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে আমরা একবার, এটা ভয়ের কিছু না, ইটস জাস্ট সামথিং ইন্টারেস্টিং দ্যাট হ্যাপেন্ড। রংপুরের দিকে যাচ্ছিলাম, সো হ্যাঁ রংপুর দিকে যাচ্ছিলাম, তা আমি, জিবরান, সুমন ভাই ড্রাইভিং। সো গাড়ি চালাতে চালাতে যেটা হলো যে সুমন ভাই স্টার্টেড ফিলিং একটু শরীর খারাপ, ওনার জাস্ট হঠাৎ করে ওনার মাথা ব্যথা করতেছে তো সুমন ভাই আমাকে বললো যে এটা খুবই রেয়ার, মানে সুমন ভাই ইনফ্যাক্ট হার্ডলি এভার আই ড্রাইভ, সুমন ভাই ইউজুয়ালি ড্রাইভ করে। তো সুমন ভাই বললো যে আমার শরীরটা একটু খারাপ লাগতেছে সাকিব, সো ক্যান ইউ টেক ওভার, তখন অনেক রাত। তা বলছি হ্যাঁ নো প্রবলেম। সো আই স্টার্টেড ড্রাইভিং। সো উই ড্রোভ। তো আমরা রংপুর টাউনে যাচ্ছিলাম না, আমরা বেশ একটা উইয়ার্ড জায়গায় যাচ্ছিলাম, যেখানে পরের দিন আমরা ইনভেস্টিগেট করবো। সো রাতে রওনা দিয়েছিলাম, তো বেশ গভীর রাত 2:30 এরকম বাজে। সো আমি ড্রাইভ করছি, তো আমারও হঠাৎ করে কেমন জানি বাজে লাগা শুরু করলো। আই স্টার্টেড ফিলিং ড্রাউজি। আমি যেটা হয় রাতে যখন আমি গাড়ি চালাচ্ছি আমার কখনো ঘুম ধরে না, আমি টোটালি ওয়াইড অ্যাওয়েক। সো আমার হঠাৎ করে ভয়াবহ ড্রাউজি লাগা শুরু করলো। এটা কেন হলো বুঝতেছি না, তো আমিও দেখলাম যে মানে কন্ট্রোল রাখতে পারছি না নিজেকে। তখন আমি জিবরানকে বললাম যে জিব তুই একটু চালা, আমার ঘুম লাগতেছে। সো আবার গাড়ি থামালাম, জিবরান এসে বসলো, জিবরান চালাচ্ছে। একটু পরে দেখি জিবরান খালি উসকুস করতেছে, কি হয়েছে, হ্যাঁ কেমন যে লাগতেছে, সামথিং ইজ নট রাইট। আচ্ছা, সামথিং ইজ নট রাইট, আমি বলছি সামথিং ইজ নট রাইট কি, চালা বেটা গাড়ি, কি হয়েছে, সামথিং ইজ রং অ্যাপারেন্টলি, উই ইন দ্য মিডল অফ দ্য হাইওয়ে। শুনে বলছে কি হয়েছে, আমরা তো হাইওয়ের মাঝখানে গাড়ি চালাইতেছি, কিছু তো হওয়ার কথা না। তখন না এটা আপনার সাকিবের একসাথে কেন শরীর খারাপ। তখন আমি বলছি আমার তো শরীর খারাপ না, আমার ঘুম লাগছে। তখন জীবন আমার বলছে যে তোর সাথে আমি 3 বছর ধরে প্রতি রাতে মানে বাইরে রাতে বেরোচ্ছি, তোর জীবনে ঘুম ধরে না, এবং তুই আসার আগে ঘুমায় আসছিস, তোর ঘুম ধরার কথা না। আর সুমন ভাই, আমি 2 বছর ধরে বাড়ি সুমন ভাইয়ের সাথে, সুমন ভাই জীবনে হাইওয়েতে শরীর খারাপ হয় না, ওনার যে অবস্থায় হয় উনি ড্রাইভ করে যায়। সো সামথিং ইজ রং। আমি বলছি তোর তো কিছু হয় নাই, বলে আমারও হয়েছে। বলি কি, বলে আমার চরম মাথা ব্যথা করতেছে। আচ্ছা, সো তখন জীবন কনভিন্স যে সামথিং ইজ গোয়িং অন। সুমন ভাই কিছু বলতেছে না, আর আমি অ্যাজ ইউজুয়াল জীবন মানে পচাইতেছি, তোর তো মনে হবে এই ফালতু যে বলে দিতেছে। এখন দিস ইজ প্রুফ on radio that এইভাবে আমাকে বলবে। তো জীবন এসব ব্যাকের করে যেতেছে। ফাইনালি সুমন ভাই এক কাজ করি, আমরা কোথাও থেমে আমরা একটু চাটা খাই, খেয়ে উইল ফিল বেটার। তখন আরেকটা চিন্তা যে বলছে এরকম ভাবে, ঠিক আছে। তো আমরা তখন হাইওয়ে থেকে মানে ভিতরের একটা রাস্তা ঢুকে গেছিলাম, বিকজ আমরা একটা স্পেসিফিক জায়গায় যাচ্ছিলাম। সো উই অ্যাকচুয়ালি হ্যাড ম্যাপস এন্ড এভরিথিং, ম্যাপ ধরে যাচ্ছিলাম, চিনি না জায়গাটা। তো যাইতেছি, তো রংপুরের দিকে হাইওয়েতে অত কিছু নাই, মানে ঢাকা চিরঙে যেরকম ভর্তি, বা ঢাকা সিলেটও অনেক আছে, রংপুরে অত নাই। তো আমরা যাচ্ছি ফাইন, তো কিছু পাই না। ফাইনালি হঠাৎ দেখি দূরে একটা আলো দেখা যাচ্ছে, একটা বাল্ব জ্বলতেছে একটা। তো আমরা হোপ করলাম যে হোপফুলি এটা চায়ের দোকান হবে। সো আমরা ওখানে গেলাম, তো থামলাম, দেখি একটা ছোট্ট ঝুপড়ি টাইপের দোকান, ওখানে ছোট্ট একটা ভাতের ব্যবস্থা আছে, জাস্ট বেঞ্চি ডেক এরকম আছে না, এরকম একটা, আর চাও বেচে আর কি। তো ভাত দেখে তো চাটা বাদ আর কি, বুঝছো, ভাত 3টার সময় ভাত, আহা সেহেরি একটা ফ্লেভার আছে না, সাথে সাথে চাটা বাদ দিয়ে আমরা সবাই ফাটায়। আর একটা মানে যে ভদ্রলোক ছিল, হি ওয়াজ 50-60 ইয়ার ওল্ড একটা ভদ্রলোক ছিল, পিচ্ছি একটা আছে সাথে, টিপিক্যাল আর কি, হালকা দাঁড়িয়ে আছে ওনার সাদা। তো হি ওয়াজ ভেরি নাইস। হ্যাঁ আসেন মামারা, বসে টসে হেভি খাওয়াইল। আমরা ভাত খেলাম, মাছ খেলাম, মুরগি খেলাম, ডিম খেলাম, মানে হাইওয়েতে আমার পছন্দের যা যা জিনিস সব ওখানে ছিল আর কি। আমরা ফাটায় খেয়েছি। হি ইভেন হ্যাড ফ্রেশ দই। আচ্ছা,
দইও খাইছি আমরা, দই টুই খেয়ে তারপর চাও খাইছি লাস্টে। হ্যাঁ জিবরান, এটা কিন্তু মেসেজ খেলা খেলে অনুষ্ঠান না, চলো মেসেজ মেসেজ আসতেছে, আমি কি করবো? ওই I'm অনুষ্ঠান turning it off. I'm turning it off. আমরা খেয়ে দিয়ে তারপরে মানে হাইওয়ে একটা রেস্টুরেন্ট, সেখানে আপনি ভাত খেলেন এবং দইয়ের ব্যবস্থাও ছিল, মানে এভরিথিং। ছুপড়ি থাকে না, ছুপড়ি টাইপের একটা টিনের চাল বেড়া ওই টাইপের রেখে আচ্ছা বলছে মামা ফ্রেশ দই আছে দিব নাকি। তো এখানে আবার একটা মজা আছে, তুমি ঢাকার বাইরে গেলে ফ্রেশ দই না থাকলে ওরা বলে না কিন্তু। আচ্ছা, আমি কখনো কোনো ঢাকা আমরা টঙ্গে পাবো যে খুব কমার্শিয়াল হাইওয়ে ইন ওইসব জায়গা না, মানে একটু মিডল ইয়ে থাকে না মাঝামাঝি জায়গার রেস্টুরেন্ট গুলো, ওরা কিন্তু ফ্রেশ দই থাকলে এসে বলে আচ্ছা, যেমন ফ্রেশ দই আছে খাবেন নাকি, পুরান দই হলে কখনো বলে না। সো চাচা এসে বলছে যে ফ্রেশ দই আছে খাবেন নাকি, হ্যাঁ দেন, খাইলাম, ফ্যান্টাসি। এন্ড বিলিভ ইট অর নট, খেয়ে দিয়ে উই ফেল গ্রেট। ঘুম চলে গেছে, ওর মাথা ব্যথা চলে গেছে, সুমন ভাই ওয়াজ ফাইন। এন্ড হইতেই পারে সুমন ভাই যেমন ওষুধ খেয়েছে প্যারাসিটামল খেয়েছিল 15 মিনিট আগে, হইতেই পারে যে ওষুধের জন্য হয়েছে, হোয়াট এভার, উই অল ফেল গ্রেট। আমরা তারপরে উঠে আবার সুমন ভাই স্যার ড্রাইভিং, আই এম ফিলিং গুড, আমি ড্রাইভ করি। তারপর মাসাল্লাহ সারা রাত আমরা ড্রাইভ করে পরের দিন যেখানে যাওয়ার কথা আমরা পৌঁছেছি যেখানে, ওখানে গিয়া তারপরে ওখানে আমরা ইনভেস্টিগেশন করছি এসে করার পরে তো ওখানে কিছুই হয়নি, ফেইলড ইনভেস্টিগেশন। একটা দরজা একবার খুলছে নাকি হয়েছে এইবার ফাল। Yeah, Shakib, তোর ফোন আমার পকেটে right. Okay, people, এখন this is proof that this is how I get badgered. Shakib your phone. আম্মা এসএমএস করছে, শুভনো আম্মাও দেখি ইয়ে হয়ে গেছে, বিদেশি ইয়ে হয়ে গেছে। সো আমরা তো ওখানে কোয়েটে, তো ওখান থেকে আসার সময় ওদেরকে বলতেছি যে আপনাদের এখানে আমরা কালকে রাতে খাইছি হেভি জোশ, এই অমুক জায়গায়, এখান থেকে ধরেন 50 কিলোমিটার দূরে এসে হেভি জোশ জায়গা, ও আর ফ্রেশ দুটা যা মজা ছিল। তখন ওরা দেখে হাসতেছে, তখন ভাবছি যে ওরা ওখানে খায় আপনারা কি খাইছেন, চিনেন নাকি এটা? ওরা হ্যাঁ চিনি। ওরা তখন বলছে যে উই ক্যান ওয়েট, যাওয়ার সময় আবার ওখানে মানে প্ল্যান করে ফেলছি, যাওয়ার সময় ওখানে থামতে হবে। আবার যে আপনি যাওয়ার সময় পাবেন না। আচ্ছা, পাবো না কেন? উনি কি স্পেসিফিক টাইমে বসে নাকি? বলো না সেটা না, বলি কি বলো ওখানে দোকানটা নাই। সো মজা পাবে ওখানে আমরা ছবিও তুলছিলাম, দোকানটা নাই, ওখানে কোনো দোকান নেই। আচ্ছা, তারা হাসতেছে, বলছে না ওখানে ওটা পাবেন না, ওটা কোনো দোকান নেই। বলছি দোকান নেই মানে কি, আমরা তো খাইছি, ওর ছবিও আছে। বলে না আপনার ছবি নাই, ছবি আছে তো, না নাই। আচ্ছা, তো ছবি মোবাইলে ছিল, মোবাইলে ছবি বের করে দেখি যে আমাদের 3 জনের ছবি আছে কিন্তু মিডল অফ দ্য রোড, নাথিং দেয়ার, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন। সো এখন দেখাতে হবে তোমাকে। এখন হইতেই পারে যে আমরা যখন ছবিটা তুলছি, মানে আমরা রেস্টুরেন্টের ভিতরে ছবি তুলি নাই, রাস্তায় দাঁড়ায় আসলে সিগারেট খেতেছি, ছবি তুলছি, মানে পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ড ওটা আছে, ব্যাকগ্রাউন্ডে ছিল, তো ছবির মধ্যে নাই। সো এটা হচ্ছে যে সামথিং মাস্ট বি রং উইথ দ্য ক্যামেরা অর হোয়াটএভার। সে বলছে না এটা তো ছিল, আমরা তো ছবি টবি তুলছি। না আমরা ছবি তুলেন নাই, ডিনাই করেই যেতেছে। আচ্ছা আপনারা নিশ্চয়ই মানে অবভিয়াসলি ইউ নো মোর, সো টেল আস হোয়াটস গোয়িং অন। তখন বলে যে এখানে এরকম একটা অ্যাপারেন্টলি সাম জিন ওর কি আছে, এগুলো আমরা বাই দ্য ওয়ে আমি এগুলো বিশ্বাস করি না। আচ্ছা, আমি বলছি ওরা যা বলছে যে অ্যাপারেন্টলি সাম জিন নাকি আছে, যে এরকম ওই এলাকায় রাস্তাবেলায় কেউ যদি এরকম হাইওয়েতে বিপদে পড়ে, হি ট্রাইস টু হেল্প। আচ্ছা, সো আমরা অ্যাপারেন্টলি কিছু একটা বিপদে পড়ছিলাম, এন্ড হিজ ওয়ে অফ হেল্পিং আস ওয়াজ ওখানে একটা হোটেলে আমাদেরকে রিফ্রেশ করছে। জিন, হ্যাঁ এটা হচ্ছে ওদের স্টোরি। আমি তো বিশ্বাস করিই নাই অবভিয়াসলি, আমি লাইক হ্যাঁ ওখানে ভদ্রতা করছে, তাই নাকি, আচ্ছা Oh, you're great. না বাট ব্যাপারটা ইন্টারেস্টিং, ব্যাপারটা যদি সেরকম হয়ে থাকে। এবং সবচেয়ে বড় ব্যাপার কি, আমি এখানে একটা কথা বলতে চাই শুধুমাত্র, যে এই ব্যাপারটা তার মানে অবশ্যই আরো কারোর সাথে ঘটেছে বলেই ওই ভদ্রলোকরা এটা জানেন। ওরা আমাদের বলছে যে এখানে এটা হয়, প্রায়ই হয় যখন ওই পার্টিকুলার এলাকায়, বা এটা আবার সবাইকে আবার করে না, মানে দ্য এন্টিটি হ্যাজ টু লাইক ইউ। আচ্ছা, বুঝছো, সবাই যদি বিপদে পড়ে তাহলে হবে না, ও নিজে ডিসাইড করে কখন আসবে। এখানে একটা ট্রিক কোশ্চেন আছে, আমাদের 3 জনকে পছন্দ করা অনেক টাফ, আমরা যেভাবে কথা বলি। মজা পাবে হচ্ছে যেটা হচ্ছে যে যাওয়ার সময় আমরা ওই জায়গাটা খুঁজে পাইনি। আচ্ছা ভাই, ফেরার সময় ফেরার সময় আমরা তো দিনের বেলায় আসছি, বিকজ ওই দিন রাতে আমরা ইনভেস্টিগেশন করে পরদিন সকালে উঠে দেন উই কেম ব্যাক। সো আমাদের প্ল্যান ছিল দুপুরে ভাত খাবো ওখানে, ওই জায়গাটা খুঁজে পাইনি।
তবে আশেপাশে আমরা অনেক লোকজনকে জিজ্ঞেস করছি ভাই এখানে একটা হোটেল আছে না, বলে না ভাই এখানে তো হোটেল নেই। আচ্ছা So, এটা একটা ইটস নট ভেরি হরর স্টোরি বাট না না বাট ব্যাপারটা হচ্ছে যে মানে ঘটনাটা সবচেয়ে মজা যেটা লেগেছে যে ওই এলাকার মানুষজন ওই ব্যাপারটা সম্পর্কে জানে, মানে যদি এরকম হতো যে আপনারা যাওয়ার সময় দেখলেন যে এখানে খাওয়া দাওয়া করলেন এবং প্ল্যান করলেন যে ফেরার সময় আবার খাবেন, তারপরে এসে দেখলেন যে ওটা নাই, সেটা একটা ডিফারেন্ট কেস হতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি রিপিটেডলি আরো অনেকের সাথে ঘটেছে। সো এই জিনিসটা একটু অদ্ভুত টাইপের। না ইট ওয়াজ অদ্ভুত বাট আই স্টিল ডোন্ট বিলিভ। আপনি খাইছি তো ওখানে আমি, এটা তো বললেই হলো না। সেটাই। আমাকে মিল্টন এসএমএস করেছেন নরসিংদী দাসপাড়া থেকে এবং তিনি বলছেন কেমন আছেন রাসেল ভাই, সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। এবং আমাকে নিলয় এসএমএস করেছেন নারায়ণগঞ্জ থেকে, এসএমএস করেছেন আমাকে দেখতে পাচ্ছি রানা রিয়াদ চিটাগং থেকে, রায়হান ঢাকা কমার্স কলেজ থেকে। এছাড়াও আমাকে এসএমএস করেছেন উদয়, নিয়াজ, মিরাজ, তারপরে হৃদয়, সোহান, এরা সবাই, এবং তারা সবাই একসঙ্গে শুনছেন ভূত এফএম। আমাকে ফাইসা এসএমএস করেছেন এবং আলামিন এসএমএস করেছেন আমাদেরকে মুনিয়া এসএমএস করেছেন, মুনিয়া ডেথ প্রিন্সেস উত্তরা থেকে এসএমএস করেছেন। কম্পিটিশন আচ্ছা শুরু করি। আজকে যেন অনেকদিন পরে আসছি, আই নিড ফিউ গুড নেমস। ওকে, সো মানে দে হ্যাভ অলরেডি স্টার্টেড, এটা আমার মনে হচ্ছে। আর ডিজে অন্তু আমাদের এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন ফয়সাল ভূতের গলি থেকে, একা বারান্দায় বসে ভূত এফএম শুনছেন, একদম অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে হবে, হ্যাঁ, এবং অন্ধকারের মধ্যে থাকতে হবে নিশ্চয়ই, এবং অবশ্যই আপনি মানে একটা এরকম অন্ধকার জায়গা খুঁজে বের করেন। আর সাইদা আমাকে এসএমএস করেছেন আমাকে বাবা ভূত বাসাবো থেকে এসএমএস করেছেন। সাফায়েত আলম এসএমএস করেছেন আমাকে রিপন, ইমরান হাশমি এসএমএস করেছেন। বাবা, সব মানে বিখ্যাত লোকজন এসএমএস করা শুরু করেছে। হ্যাঁ, ইমরান হাশমি মানে অ্যাক্টর আর কি। ওকে, আমাদেরকে রাসেল এসএমএস করেছেন। আচ্ছা, এসএমএস করেছেন আমাদেরকে সাফায়াত অনেকগুলো এসএমএস করেছেন ইনফ্যাক্ট, এবং তিনি বলছেন তারা 35 জন একসঙ্গে বসে তারা এসএমএস তারা আজকে ভূত এফএম শুনছেন। না, আমি এটাও শুনেছি যে এরকম ধরনের যে অনেকেই একসাথে অ্যারেঞ্জ করে মানে এরকম ভাবে ভূত এফএম লাউড স্পিকারে দিয়ে তারপরে শুনে। সো এরকম যদি শুনে এবং সেটা যদি মানে এরকম অন্ধকার ঘরটা হয় তাহলে আসলে খুব ভালো লাগার কথা। আই হোপ 35 জন অনেক হবে, সবাই এরকম অন্ধকার ঘরে 35 জন মিলে দেখবে। মানে ওই যে ওই ব্যাপারটা আবারও ফিরে আসবে যে আমরা হরর ফিল্ম দেখার সময় যেটা করি, লাইট অফ করে দেই, মনে হয় যে এখনই ঘর থেকে ছুটে বেরিয়ে যাই, বা এখনই লাইট অন করি, কিন্তু আবার ইচ্ছা করে না দেখে আরেকটু এই করতে করতে তারপর যেটা হয় যে ছবির মতো ছবি শেষ হয়ে যায়, তারপরে বাকি রাতটা না ঘুমিয়ে কাটাতে হয়। এরকমই হয় আর কি। আমাদেরকে লাইভ ভূত এসএমএস করেছেন, লাইভ ভূত ডিগরাজ। এছাড়াও আমাদের এসএমএস করেছেন ডিগরাজ। আচ্ছা, আমাদের এসএমএস করেছেন এছাড়াও চট্টগ্রাম থেকে শাহিন এসএমএস করেছেন আমাদেরকে। আচ্ছা, ক্রিস গেল, সাকিব আল হাসান ম্যান অফ দ্য ম্যাচ, এটা একজন ইনফরমেশন দিয়েছেন আমাদেরকে। থ্যাংক ইউ ক্রিস গেল। মাসুদ পারভেজ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে মাই নেম ইজ সোহান। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি স্বর্ণা পল্লবী মিরপুর থেকে। যাই হোক, আমরা আবারও এসএমএস পড়বো, এবং যারা এসএমএস পাঠাতে চান তাদেরকে বলি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা ইমেইল করতে চান তারা মানে অবশ্যই ঘটনা যারা এখানে স্টুডিওতে এসে বলতে চান, বা যারা চান যে আমরা আপনার ঘটনাগুলো পড়ে শোনাই, তারা অবশ্যই ইমেল করতে পারেন। এবং আমাদের ইমেলের অ্যাড্রেসটি লিখে ফেলুন, সেটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। আমরা ছোট্ট একটা ব্রেক নেই, না মানে গান টান কিছু বাজবে না, ছোট একটা ব্রেক নেই, এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি। আমাদের ইনফ্যাক্ট মিরপুরের একটা ঘটনা আছে। ওকে, ফাইন, আমরা তাহলে সেটা শুনতে চাই। এবং stay tuned Radio Furti and don't stop the Furti. Haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় 12:58। আমি দেখতে পাচ্ছি শাওন আমাদের লিখেছেন যে তোমরা SMS করতে বলছো, SMS পড়ো না, বাট এটা তার প্রথম SMS কিন্তু। আচ্ছা, আমাকে এছাড়াও শিহাব SMS করেছেন, ভূতের বস ছোট ভূত ইমনকে নিয়ে ভূত এফএম শুনছেন তিনি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি মুন SMS করেছেন, আনোয়ার SMS করেছেন ইমরান, নাজমুল SMS করেছেন এবং তারা তিনজন একসাথে ভূত এফএম শুনছেন। ইমরান আমাদের SMS করেছেন বান্দরবন থেকে। এছাড়া আমাদেরকে আতিকুর খুলনা থেকে SMS করেছেন আমাদেরকে সাইদুল, এছাড়াও আমাদেরকে আসফিয়া SMS করেছেন মুক্তি হানিফ। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি নেহাল ঢাকা থেকে, আফজাল আমাদেরকে SMS করেছেন ময়মনসিং থেকে, কাটা মাথার তারা আমাদের SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আমাদেরকে ডিজে ব্ল্যাক। এছাড়াও আমাদেরকে ডিপার্টেড জিসান SMS করেছেন, মৌসুমী আমাদের গাজীপুর থেকে SMS করেছেন, অনিক আজিমপুর থেকে SMS করেছেন। যাই হোক, আমাদের সঙ্গে গেস্টরা আছেন এবং তারা ওয়েট করছেন, তাদের ঘটনায় চলে যাব। এবং প্রথমেই আমি যেটা শুনতে চাই সেটা হচ্ছে আপনাকে দিয়ে শুরু করি, না এক পাশ থেকে আসি। ওকে, শুরু করি আপনার ঘটনা শুনি। জি জি। আমার নাম সোহান, আমি সেগুনবাগিচা থেকে এসেছি। আপনি আপনার ঘটনায় চলে যান। আচ্ছা, আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার কাজিনের সাথে মানে ঘটছে, আর সেটা হচ্ছে এজিবি কলোনিতে। আচ্ছা, মতিঝিল এজিবি কলোনিতে। তো ওনাদের যে বাসাটা ছিল, বাসাটার ঠিক মানে একটা গলির মতো একটা অংশ ছিল, তার ঠিক পেছনেই মসজিদ ছিল, মানে পেছন সাইডে ঠিক। তো ওই পেছন মসজিদের সংস্কারের জন্য কাজ করার জন্য ভাঙ্গা হয় একটা অংশ। তো এখানে মানে খোদাই করার পর অনেক গণকবর পাওয়া যায়। তো গণকবরের পরে অনেক মানে ওনাদের মুখ থেকে যা শুনলাম যে অনেক কঙ্কাল, তারপরে অনেক হাড়টার পাওয়া গেছে। তো ওই কারণে সঙ্গত কারণে মসজিদের যে ভেতরে কলোনি গেটটা ছিল ওটা বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা। আর তো বন্ধ করে দেওয়ার পরেই মানে ওই সিল করার পরেই কয়েকদিন পরে ঘটনাটা হয় যে মানে আমার বোন, আমার কাজিন, ও ঘুম থেকে ওর 3টা সাড়ে 3টার দিকে মানে আনুমানিক ঘুমটা ভেঙে যায়। তো ঘুম ভাঙার পর তো এটা পেছনের বারান্দা, মানে ওর রুমের সাথে পেছনে ভিতরে রুম, পেছনে বারান্দা আছে। তো ও মানে থুতু ফেলার জন্য বারান্দায় বের হয়। তো ওই টাইমে যখন বারান্দা যায়, সে দেখে যে ও বারান্দার যে ওই কলোনির যে বারান্দাগুলো আছে পেছনের সাইডে, সেগুলো হচ্ছে গ্রিলের। তো সবকিছু দেখা যাবে, ওখানে দরজাও আছে, আর দরজাটা সবসময় তালা দেওয়া থাকে। তো ওই টাইমে দেখতে পায় যে একটা মহিলা সাদা কাপড় পরা, আর মহিলাটা হচ্ছে মানে হজে, আমরা যদি দেখি যে হজে মহিলারা যেসব ড্রেস পরে পুরা সাদা কাপড়, মানে হেজাব করা ছিল, হেজাব করা, পুরা বডি সাদা একদম জুব্বার মতো পরা। আর ও যেটা বললো যে এটা মানে মহিলাটা মিডল এজের ছিল আর অনেক সুন্দর ছিল, মানে ও এরকম সুন্দর আর কখনো দেখে নেই, মানে বাংলাদেশে তো দেখেই নেই। তো এরকম তো ও ফার্স্টে ভাবতেছিল যে মানে উনি মুরব্বী মানুষ একজন, হারিয়ে গেল কিনা বা ভুলে চলে আসছে কিনা, বাট এত রাতে। তো উনি ডাক দেয় ওনাকে যে আপনি এত রাতে এখানে কি করছেন। তো কিছু বলে না, কোনো রিপ্লাই দেয় না। তো উনি আর একটু উচ্চ স্বরে বলে যে আপনি এত রাতে কি করছেন এখানে, আপনি কি ভুলে চলে আসেন নাকি ঘুমের মধ্যে কোনো সমস্যা হয়েছে। তো ও মহিলাটা ওর দিকে তাকায় এবং মানে একটা মুচকি হাসি দিয়ে ওর দিকে তাকিয়ে এক নজরে মানে তাকিয়ে থাকে। তো ব্যাপারটা মানে একটু অদ্ভুত লাগে। তো উনি আবার ও বলতেছে যে কি সমস্যা, আপনি এবার তাকিয়ে আছেন কেন, আপনি বলেন আপনি কি সমস্যা। তো কিছু বলে না। তো ওই টাইমেই মানে ওই হাসি, একটা মৃদু হাসি, তার দিকে এক নজরে তাকিয়ে থাকা, তারপর হঠাৎ করে মানে ওকে উপেক্ষা করে রুমের ভিতরে মানে দেখার চেষ্টা করতেছিল মহিলাটা। তোর মেজাজ খারাপ হয়, যে ভাবে যে চোর টোর নাকি, নেগেটিভ সেন্সে নেয় পরের বার। তো চিল্লানো শুরু করে যে আপনি পিছনে কি দেখেন রুমের ভেতরে, আপনি কি চান, এখান থেকে যাবেন নাকি আমি লাঠি নিয়ে বের হবে। তো ওই টাইমেই হাসিটা একটু বড় করে হাসিতে বলে যে তালা খোল। তো মানে খুবই অদ্ভুত যে তালা খোল মানে একদম হঠাৎ করে বলে, হঠাৎ করে তালা খোলা, হাসি অবস্থায়, মানে খুব নর্মাল, মানে চেনে তালা খুলবো মানে আপনি যাবেন এখান থেকে নাকি আমি সবাইকে ডাকবো, আমি লাঠি নিয়ে বের হবো, কিন্তু বড় গলা করে চিল্লাতে থাকে। তো ওই টাইমে বলতেছে যে আমাকে চিনতে পারোস নাই, তালা খোল, আমাকে চিনতে পারোস নাই তুই। এটা বলতেছে এমন টাইমে ওই মহিলাটা মানে বড় হওয়া শুরু করছে,
চেহারাটা বিকট হওয়া শুরু করছে আর ফ্লোট করা শুরু হয়েছে, ফ্লোট করতেছে আর আস্তে আস্তে বড় হচ্ছে আর চেহারাটা বিকট হচ্ছে, চোখ একদম লাল হয়ে গেছে। ওই সিনটা দেখেই মানে আমার কাজিন যে ও মানে দৌড়ে চলে আসে সেন্সলেস হয়ে যায়। এরপর মানে ওইটাই ও শেয়ার করে না কারোর সাথে, মানে পড়ে যায় তো চিৎকার দেয়। চিৎকার দেওয়ার পরে সবাই মানে কি হয়েছে কিছু বলে না। পরে ওকে মানে অনেক ভয় পায়, বুঝে গেছিল। পরে মাথায় পানি টানি দিয়ে ঘুম পাড়ানো হয়। পরে তার জ্বর আসে, অনেক অবস্থা খারাপ থাকে। তারপরে অনেক পরে বলে সে এরকম ব্যাপারটা শেয়ার করার পরে তো আমাদের পাশে যে ছিল, পাশের বাড়িতে মানে মহিলা ছিল হুজুরনি, তো উনি মানে বলে যেটা যে ও যা দেখছে সেটা হচ্ছে ওকে যে তালা খোলার কথা বলছে সেটা ছিল যে মসজিদের গেটের তালা। মসজিদে মানে যে গেটটা সিল করা হয়েছে এটার জন্য ওদের মানে প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, যার কারণে তারা মানে চাচ্ছে যে এই গেটটা খোলা হোক। ওকে, তো এটাই ছিল ঘটনা। আচ্ছা, এবার আপনার ঘটনা শুনিয়ে, আপনি কোথা থেকে এসেছেন? আমি বুয়েট থেকে এসেছেন। কোন ইয়ারে পড়ছেন বুয়েটে? এখন লেভেল 2 টার্ম 1। ওকে, সো আমরা শুনি আপনার ঘটনা। নামটা বলবেন, নামটা বলেন নাই। ওকে, আমার নাম হচ্ছে শ্রাবণ। ওকে, ঘটনাটা হচ্ছে আমি চিটং এ যখন ছিলাম তখন স্কুল কলেজ সবকিছু চিটং এ। সো এটা ছিল যে যখন আমি কলেজ ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখনের ঘটনা। তখন আমার ভাই বোনদের মধ্যে একজনের বোন, ছোট বোন সবার। তো সে ছোটকাল থেকেই যখন তার 1.5-2 বছর বয়স হয় তখন থেকে হঠাৎ করে আমাদের বাসায় মানে বিড়ালের উপদ্রব হঠাৎ করে খুব বেড়ে যায়। দেখা যায় যে কি আমার বোন হঠাৎ খুব জোরে চিৎকার করে উঠতেছে, আমরা গিয়ে দেখি যে ওর পাশে একটা বিড়াল আছে, এটা দেখে খুব ভয় পাইছে, যেটা স্বাভাবিক, একটা বাচ্চা ভয় পায় খুবই। কিন্তু কথা হচ্ছে এই ঘটনাটা ধরুন একবার হয় সমস্যা নেই, কিন্তু এটা প্রায় সপ্তাহে প্রতিদিনই হচ্ছিল ব্যাপারটা। তো এটার পর আমরা খুবই মানে ভয় পেয়ে যাই যে কাহিনী কি এটা। তখন আমরা সবসময় দরজা জানলা। আমি আপনাকে বিড়ালের ঘটনার আগে মনে হয় আরেকটা ঘটনা বলতে বলেছিলাম, রাইট? ওকে, হ্যাঁ, আপনাকে আমি সেকেন্ড ঘটনাটা বলতে বলেছিলাম, ওইটা বেশি ইন্টারেস্টিং, সো ওইটা আগে শুনতে চাই। ওকে, ওটা হচ্ছে যে পঞ্চগড়ের একটা ঘটনা। ঘটনাটা হচ্ছে যে পঞ্চগড়ে আমাদের এক ফ্রেন্ড ছিল। এখন তার ফ্রেন্ডের বাসার পাশের বাসায় একজন ছিল যে হচ্ছে আসলে মানে রিপ্রেজেন্টেটিভ মেডিকেলে, সে সেলসম্যান অনেকটা ওষুধ মেডিসিনের। তো তার রিলেশন হয় একটা ক্লাস 10 এর একটা মেয়ের সাথে। এখন ওই মেয়েটা হঠাৎ করে একসময় প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর তখন এই ঘটনাটা আমরা পরে জানতে পারি কি হয়েছিল। যে ঘটনাটা আমি আগে বলে দিচ্ছি। এটা হচ্ছে যে সে ওই লোকটা ওই মেয়েটাকে খুন করার পর সে ওকে পুরাই, যেহেতু খুন করে সুতরাং এই এলাকা তো সবাই ঘটনাটা জানে টোটালি। তখন 1.5-2 বছর পর এটা পুরা প্যাকেট আপ করে তার মানে মাথা হাঁটুর সাথে লেগে গেছে এরকম একটা প্যাকেট করে। তার তো সে যেহেতু মেডিসিনের ছিল, তার অনেক বড় বড় কার্টুন ছিল, সো একটা কার্টুনের মধ্যে সে মেয়েটাকে পুরোপুরি এভাবে ফিল আপ করে রেখে সে চলে যায়। এখন সো বাড়িওয়ালা ভাবে যে সে যেহেতু রিপ্রেজেন্টেটিভ 2-3 দিনের জন্য তার বাইরে যাওয়াটাই স্বাভাবিক, সে 2-3 দিন এরকম বাইরে থাকে এরকম। সো দেখা যায় যে এরপর যখন আমরা তার বাসায় যাই, তার পাশের বাসায় আমার ফ্রেন্ডের বাসায়, সো ওইখানে যাওয়ার পর দেখা যায় কি আমরা মানে খুবই 2-3 দিন পর আমরা মানে খুব উৎকট একটা গন্ধ পাই, খুবই বাজে একটা গন্ধ, মনে হচ্ছে যেন 8-10টা ইঁদুর একসাথে পচে গেলে যেরকম গন্ধটা হয়। সো আমরা বলি কি ব্যাপার, তোর বাসায় এই সমস্যা কেন? This track was downloaded from FusionBD.com. এরকম গন্ধ আসা যায় না কিছু। তারপর একসময় আমরা মানে খুবই খোঁজাখুঁজি করি, সেও বুঝতে পারে যে তার বাসার গন্ধ, সে খুবই খোঁজাখুঁজি করে কিন্তু পাওয়া যায় না। তারপর একসময় আমরা খুঁজতে দেখে যাই কি যে একটা মানে পানির টেপের যেখান থেকে যে জায়গাটা, ঠিক সেই জায়গা থেকে গন্ধটা মনে হচ্ছে ওদিক থেকে আসতেছে। সো আমরা যখন আর কোথাও খুঁজে পাইতেছি না, আমরা টোটালি অ্যাভয়েড করি জিনিসটা। এখন 3-4 দিন পর রাত 2টা বাজে, তখন হঠাৎ বাড়িওয়ালার নাম্বারে একটা ফোন আসে। ফোন করে একজন বলে যে আপনার বাসায় নিচতলার ফ্ল্যাটের বাম পাশে একটা লাশ রাখা আছে বাথরুমে। এটা কি ওই ভদ্রলোকই বলেন না অন্য কেউ বলেন? এটা আমরা এখনো জানতে পারিনি। আচ্ছা, এটা কে ফোন করছে এটা এখনো জানি। এটা বলেই লোকটা ফোনটা রেখে দেয়। তো বাড়িওয়ালা এটা শোনার পর সে প্রথমেই বুঝতে পারছে যে কোনো একটা সমস্যা আছে, কারণ অলরেডি সে অনেক গন্ধ পাচ্ছিল টোটালি। সাথে সাথে সে পুলিশকে ইনফর্ম করে। তারপর পুলিশ আসে, রাত 2টার দিকে আসে। আসার পর মানে এরকম হয়েছে যে 3-4 দিনে মানে লাশটা ফুলে, মানে তাকে যে দড়ি দিয়ে পেঁচানো হয়েছিল, দড়ির চারপাশের মাংসগুলো পর্যন্ত ফুলে উঠছিল। খুবই নৃশংস একটা অবস্থা ছিল। তো ফলে চারিদিক থেকে ওই ঘটনার সময় চারিদিকে বিল্ডিং এর আশেপাশে স্বাভাবিক সবাই খুব জড়ো হয়েছে, কিন্তু পুলিশ সবাইকে সরিয়ে দিয়ে, ওটা যেহেতু খুবই মানে যারা হাড় দুর্বল কেউ সহ্য করতে পারে না এরকম একটা ব্যাপার, সো পুলিশে ওই জিনিসটা নিয়ে সরায় নিয়ে যায়।
দেন নিয়ে যাওয়ার পর থেকেই শুরু হয় যে মানে টোটালি ওই বাসার প্রবলেম গুলা। দেখা যায় যে আমরা তারপর থেকে আমরা যখন প্রথম 2-3 দিন তারপর আমরা বাসাটাতে যাওয়া অফ করে দিই ফ্রেন্ডের বাসায়। তারপর 3-4 দিন 10-15 দিন পর আমরা যাই তার বাসায়। যাওয়ার পর দেখা যাচ্ছে যে আমরা 10-15 দিন পর গেছি, বাট তখনও সেখানে সেই স্মেলটা আমরা পাচ্ছি। তো তাদেরকে আমরা বললাম যে মানে কি ব্যাপার, তোর বাসাতে দেখানো সেই স্মেলটা আছে, তোরা কি মানে কিছু করস নাই, বাড়িওয়ালা ফ্লোরটা পরিষ্কার করেনি? তো বললো যে হ্যাঁ খুব ভালোভাবেই পরিষ্কার করেছে ফ্লোরটা, আমি সহ করছি, কিন্তু এটা কোনোভাবে যাইতেছে না, আমরা বুঝতেছি না কাহিনী কি, প্রবলেমটা কি বুঝতেছি না। তারপর এভাবে যখন 15-20 দিন থাকে, তারা গন্ধের জ্বালায় থাকতে না পারে, তারা 1 মাস পর বাসাটা ছেড়ে দেয় টোটালি। তো দেন বাসা ছেড়ে দেওয়ার পর নতুন একটা ফ্যামিলি উঠে। নতুন ফ্যামিলি যে উঠে তখন মানে নতুন ফ্যামিলিটা তখন হঠাৎ বলতে শুরু করে যে মানে কি আমরা এখানে বিভিন্ন সমস্যা হচ্ছে, বাড়িওয়ালাকে বলে যে আমরা থাকতে পারতেছি না, আপনি ভাই কিছু করেন না হয় আমি এখানে, খুবই অসম্ভব ব্যাপার। এখন তারা 2 মাসের অ্যাডভান্স নিয়ে নেয় প্রথমে। তো বলতেছে ভাই কি সমস্যা বলেন আমরা। তখন সে বলে যে আমি এখানে মানে ঘুমাইলে রাতের মধ্যে খুবই হঠাৎ করে রাতে কোত্থেকে একটা ধমকা, মানে খুব বিশ্রী একটা গন্ধ পাই। তারপর আমার কেন জানি মনে হয় যে এখানে কোথায় কিছু একটা মানে আছে আমার ফ্যামিলি। রাত 1টা 2টা 3টার দিকে হঠাৎ করে মানে হচ্ছে কেউ একটা এসে আমার নাকের কাছে মানে কিছু একটা গন্ধ দিল, আমি উঠে তারকে দেখি কেউ নাই, কেউ পুরা বাসা এলাকা বা এইভাবে প্রতি রাতে এই জিনিসটা হচ্ছে। এখন আমি এটা কিভাবে সম্ভব, এটা আমার পক্ষে করা টলারেট করা পসিবল না। তখন বাড়িওয়ালা তখন সে কিন্তু এই কাহিনীটা তারা বলে নাই, লোকটা বাইরের থেকে আসছিল, বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসছে। সে বুঝতে পারে যে আসলে কোনো সমস্যা হচ্ছে, তো বলছে আচ্ছা ঠিক আছে ভাই আপনি 1 মাস থাকেন কোন রকম, আমি আপনার 1 মাসের অ্যাডভান্স ফিরিয়ে দিচ্ছি। তো সে 1 মাস অ্যাডভান্স করে দেয়। 1 মাস পর ওই ফ্যামিলিটা 1 মাস হওয়ার আগে 20-25 দিনের মধ্যেই চলে যায় ওই ফ্যামিলিটা। আচ্ছা, তারপর সে বুঝতে পারে যে এখানে আসলে মানে মনে হচ্ছে না ফ্যামিলিরা করতে পারবে, কোঅপারেট করতে পারবে। তখন সে কি করে যে ভাবে যে কি এটাকে মেসে করে ফেলবে ব্যাচেলারদের জন্য। তো সে মানে সিজনাল একটা ব্যবসা, মেসের ছেলেরা থাকবে, তারা খুব সাহসী, কোনো প্রবলেম হবে না, তারা তো কিছু জানে না। তো এরকম যখন করে তারপরের মাস থেকে সে পুরো বিল্ডিংটাকে মেস শুরু করে। মেস শুরু করার পর এখন ওইখানে যা হচ্ছে যে যখন ওই বাড়িটাতে এরকম ঘটনা ঘটতেছে, তখন হচ্ছে পুরো এলাকার মানে মানুষজন ব্যাপারটা টোটালি জানে যে কিছু একটা হয়ে গেছে এখানে। তখন তারা কি করে, ওই রাস্তার সামনে আসা যাওয়া বন্ধ করে দেয়, টোটালি আসা যাওয়া বন্ধ করে দেয়। পুরা মানে রাত 8টা 8:30 পর পুরো ওই বাড়ির সামনের রাস্তাটা পুরাই নির্জন হয়ে যায়। দেন ওয়ান ডে একদিন আমরা মানে ওই বাড়িটার সামনে একটা দোকান ছিল, ওই দোকানে আমরা মানে চা খেতে যাই ফ্রেন্ড সহ। যাওয়ার পর এখানে দোকানদার আমাদেরকে বলে যে কি ভাই আমার তো খুব প্রবলেম হচ্ছে এখানে দোকানদারি করতে। কেন ভাই আপনার কি সমস্যা? তখন বলে কি যে আমি আজকে প্রতিদিন ভোরবেলা দোকান খুলে, সে বলতে হচ্ছে যে সে আজকে যখন ফজরের টাইমে দোকান খুলতে আসছে, সে দেখছে তার দোকানের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এবং সে ফজরের টাইমে কিন্তু সুবে সাদিকের টাইমে হালকা হালকা একটা আলো থাকে। সে প্রথমে ভাবছে হয়তো তার দরকার হচ্ছে ইনি এখানে এলাকায় সকালে দিকে দোকান খুব কমই খুলে। সে যায় বলে কি যে কি ব্যাপার, কি সমস্যা, ডাক দেয়। ডাক্তার সাথে সাথে দেখে নাথিং, কিছুই নেই ওই জায়গাটায়। তখন সে খুবই ভয় পায়, সে বলে ভাই আমি বুঝতে পারতেছি না কি সমস্যা। তারপর আমরা বলছি আচ্ছা ভাই সমস্যা নেই, একদিন হয়েছে এটা ব্যাপার না, এটা থাকেন আপনি। এর কিছুক্ষণ পরে একটা ছেলে আসে, ছেলে এসে আমাদেরকে বলে যে ভাই আমি এখানে নতুন মেসে উঠছি ইয়াটাতে। হ্যাঁ ভালো উঠছেন, সে কলেজে ভর্তি হতে আসছে। তো সে বলতে চাচ্ছে যে বলছে কি ভাই আমি যখন উঠতেছি তখন আমার পাশের মানে বিভিন্ন জায়গা থেকে শুনলাম যে নাকি বাসায় নাকি কি এক প্রবলেম আছে। এখন আমি তো বুঝতেছি না এটুকু উঠা কি উচিত হবে। কারণ আমি বললাম আসলে তুমি তো দেখো পড়তে আসছো তাই না, তো তোমার যেহেতু পড়াশোনা করার দরকার তুমি এটা শেষ করো, আর 1-1.5 মাস ওটা কোনো ব্যাপার না, সমস্যা নাই, তুমি শুরু করো, তেমন বেশি কোনো প্রবলেম হয়নি, আমরা সামান্য ছোট করে কিছু প্রবলেম আছে। তো সে তারপর রাত উঠে, তার পরের দিন সকালবেলা যেটা হয় যে পরের দিন সকালবেলা ওই ছেলেটাকে আর পাওয়া যায় না। শোনা যায় যে কি বাড়িওয়ালা বলছে যে সে মানে সবকিছু কাপড় চোপড় নিয়েই ওই বাসাটা ছেড়ে চলে গেছে পরের দিন সকালবেলায়। তো সে যেহেতু মানে আমাদের পাশের কলেজের ছিল, মানে একটা ছেলে চিনতো তাকে, তো সে বললে কি ওর নাম্বারে ফোন করছি, ভাই তুমি কই, কি সমস্যা, কই তুমি? তখন সে বলে কি সে স্টেশনে বসে আছে, আমাদেরকে যাইতে বলছে এখানে। তো আমরা এখানে গেলাম, যাওয়ার পর বললাম কি সমস্যা তোমার বলো। তখন সে দেখতেছে যে মানে খুবই মানে হয়ে বিমর্ষ অবস্থায় খুবই বসে আছে। তখন সে আমাদেরকে যে ঘটনাটা বললো সেটা হচ্ছে যে রাতে যে বিকালের দিকে কোচিং ছিল, তার কোচিং শেষ করে
সন্ধ্যা হয়েছে, তার মাগরিবের আজান দিচ্ছে, ঠিক ওই সময় সে বাসাটা থেকে রুমে ঢুকার পর অন্ধকার ছিল, স্বাভাবিক সে লাইটটা ছাড়ে। লাইট ছাড়ার পর লাইট ছাড়ার সাথে সাথে একটু জ্বলে আবার ঠাস করে লাইটটা নিভে যায়, টোটালি বন্ধ হয়ে যাওয়ার পর তখন মানে খুবই জোরে একটা মানে ফিউজ হলে যে আওয়াজটা হয়, এরকম ফিউজ ঠাস করে ফিউজ হয়ে যায় পুরো লাইটটা। তো লাইট ফিউজ হয়ে যাওয়ার পর যে সে তখন মানে হঠাৎ করে কেন জানি না তার খুব ভয় লাগলো যে কি ব্যাপার। তখন সে একটু করে শুনছে যে এই জায়গায় একজন মেয়ে মারা গেছিল কোনো এক্সটেনশনে। সো সে তখন হঠাৎ করে মানে আবার গন্ধ পাওয়া শুরু করে। সে বললো যে একটা গন্ধ পাচ্ছি আমি। তখন সে কি করে আবার নিচে যায় আরেকটা লাইট কিনে নিয়ে আসে। লাইট কিনে নিয়ে এসে লাগায় লাইট লাগানোর পর যায় বসার কিছুক্ষণ পর আবার ওই লাইটটা সাথে সাথে ফিউজ হয়ে যাবে। এবার সে একটু খুবই ভয় পাওয়া শুরু করে। এবার ভয় পেয়ে সে মানে তাড়াতাড়ি পাশের রুমে যায় তার রুমমেটকে বলে প্লিজ একটু আসবি, আমার খুব মানে ভয় লাগতেছে আমার। কি ব্যাপার, কি সমস্যা আছে? আমি দুইটা লাইট লাগাইছি একই সাথে এট এ টাইম কেন হয়, লাইট তো দুইটা একসাথে এরকম, এটা তো আসলে বুঝতে পারতেছি না। তখন ও বলে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তখন দুইজনে যে নিচে যায় আরেকটা লাইট কিনে নিয়ে আসে, এনে লাইটটা লাগিয়ে দিয়ে তারপর বলে ওরা কিছুক্ষণ থাকে ওইখানে। তারপর মানে ওর ইয়াতে কিছুক্ষণ গান টান শুনে পিসিতে, তারপর সে চলে যায়। ছেলেটা চলে যাওয়ার পর সে মোটামুটি এখন একটু স্বাভাবিক হয়ে সে বই নিয়ে বসে। মানে এরপর কি সাথে সাথে আবার পুরো ঘর অন্ধকার, আবার লাইটটা ফিউজ। দেন সে কিছুক্ষণ চুপ থাকে, কিছু মানে ওর পুরো স্তব্ধ, কিছু বলার নাই। তখন সে চেয়ার থেকে আস্তে আস্তে উঠে দেয়ালের সাথে মানে পিঠ ঢেকে আস্তে আস্তে বসে পড়ে। মানে খুবই মানে তার মধ্যে একটা মানে প্রচন্ড হতাশা এরকম একটা নিয়ে সেভাবে বসতে মানে বসে হাঁটুর উপর মাথাটা রেখে এভাবে করে বসে থাকে, মানে কাঁপতেছে তখন সে ভয়ে। কারণ হঠাৎ করে তখন মানে ঘরের মধ্যে যে গন্ধটা সে প্রথমে সামান্য একটু পাচ্ছিল, এটার গন্ধটার পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। তারপর সে দেখে যে তার অপোজিটের দিকে ঠিক তার মতো করে কেউ একজন বসে আছে, একবার হাঁটুর উপর মাথাটা দিয়ে বসে আছে এবং কালো ছায়া সে বুঝতে পারতেছে না ছেলে না মেয়ে, বাট কেউ একজন বসে আছে এটা বুঝে যাচ্ছে অন্ধকারের মধ্যে। এটা সে দেখার পর তারপর সাথে সাথেই সে মানে ওইখান থেকে উঠে খুবই চিৎকার করে বের হয় পাশের রুমে যে দরজা করে। তখন কিন্তু রাত 2-3 বেজে গেছে। অনেকক্ষণ দরজা পাই দেওয়ার পর যখন তার ফ্রেন্ডটা খুলতেছে না, তখন আর সে ওই ইয়াটাতে যায় না, দরজা খোলা রেখেই সে নিচে চলে আসে এবং রাতটার প্রায় সেই মানে সিঁড়িখানে দাঁড়িয়েছিল। তারপর যখন সকালে হয় সে বাসায় যায় সবকিছু রেডি করে তারপর সে ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং আরো একজন গেস্ট আমাদের সঙ্গে আছেন। তার আগে বলি যে আজকে যদি আনফরচুনেটলি কেউ আমাদের আজকের এই এপিসোডটি মিস করে থাকেন তাহলে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে পারেন এবং এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আপনি আবারও এই এপিসোডটি শুনতে পারেন। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22 এবং তাহলে দেখবেন যে একের পর এক সব এপিসোডগুলো চলে আসছে এবং আপনি যেটা মিস করেছেন বা যেটা আবারও একবার শুনতে চান সেই ধরনের সেই এপিসোডটা আপনি আরো একবার শুনতে পাবেন। আর আপনি ইচ্ছা করলে এখন কিন্তু যেটা ভূত এফএম টিউন যেটা এখন প্লে করা হচ্ছে, এই টিউনটা আপনি কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে পারবেন। ভূত এফএম কলার টিউনের কোডটা আপনার ভূত এফএম টিউনটার যে কোড সেটা আপনাকে মনে রাখতে হবে। আর টিউন কোড ইজ 92125 এবং আপনি অ্যাক্টিভেট করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে 92125 এবং সেটা পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। তাহলে দেখবেন যে এই টিউনটা আপনার হয়ে গেছে। যাই হোক, আমি দেখতে পাচ্ছি অনেক এসএমএস এসছে এবং আমাকে এসএমএস করেছেন এমসি আলিয়া। তিনি এসএমএস করেছেন রাজশাহী থেকে। আমাকে NMK সজীব এসএমএস করেছেন। কিউট পেতনি আমাদের এসএমএস করেছেন যশোর থেকে। এছাড়া আমাদেরকে সুনান এসএমএস করেছেন ফ্রম পটুয়াখালী টিএসপি কলোনি চিটাগং থেকে। সুজন আমাদের এসএমএস করেছেন, তিনি বলছেন তিনি অনেক এসএমএস পাঠিয়েছেন, যদিও এটাই তার প্রথম এসএমএস। এছাড়া আমাদের শাওন এবং তামান্না এসএমএস করেছেন হরিয়ান ইউনিয়ন হাউস রাজশাহী থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এসএমএস করেছেন SK রনি ফ্রম শনি রাখরা। প্রতিদিনই আমাদের এসএমএস পাঠিয়ে থাকেন এবং আমরা খুব প্রতিদিনই কেন যেন তার এসএমএস পেয়ে যাই এবং তিনি বলছেন যে ইমেইলের কথা কি ভুলে গেলেন, আজকে এত ঘটনা রয়েছে না, এরপরে আবার ভৌতিস্ট এসে তাদের নেক্সট ঘটনাগুলো শেয়ার করবেন, সুতরাং অনেক ঘটনা রয়েছে, দেখেন না কি হয়। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের এসএমএস করেছেন রুশান
এবং তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। আমাদের SMS করেছেন খাজা জায়ের নবাব বাড়ি থেকে, এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা তিনি জানিয়েছেন সবাইকে, এবং তিনি বলছেন যে দুঃখ একটাই, কালকে বেড়াতে যেতে পারবো না কারণ এক্সাম আছে। আচ্ছা, এছাড়াও ক্রিকেট ভূত আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন তানজির, SMS করেছেন বাবলি, রাসেল সহ আরো অনেকে যারা SMS পাঠাতে চান তারা মোবাইলের মেসেজ আপনারা গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা ইমেল করতে চান তারা bhutfm@radiofurti.fm এ ইমেল পাঠিয়ে দিন, চলে যাব আপনার কাছে। আপনার নামটা বলবেন প্লিজ। জি লিসেনার্স, আমার নাম ফাহিম, আমি আসছি গুলশান 1 থেকে। তা আমি সরাসরি আমার একটা ছোট একটা ঘটনা আছে সেটা চলে যাচ্ছি। সেটা হচ্ছে রাসেল ভাই, আমার একটা ফ্রেন্ডের সাথে এটা ঘটে। তো আমরা ফ্রেন্ডরা প্রায় অনেক রাত পর্যন্ত জেগে জেগে আমরা ইন্টারনেটে স্কাইপ এরকম কোনো আমরা কথা টথা বলি, চ্যাট করি। যাই হোক, সেরকমই একদিন রাত্রে আমরা চ্যাট করছিলাম, আমি, আমার একটা বন্ধু মুশফিক আর শেরান, আমরা 3 জন মিলে করছিলাম। তো অনেকক্ষণ চ্যাট করার পর ভিডিও কথা বলার পর স্কাইপে প্রায় 2টা-2:30 বাজে, তখন মুশফিক বলল যে দোস্ত তাহলে আজকে আমি যাই, আমার এখন ঘুমাতে হবে। যাই হোক, সো যে কোনো কারণে তার যেতে হয়, আমরা সবাই আচ্ছা বাইটাই বলে তারপর রেখে দিই। তো ঘটনাটা আসলে ঘটে মুশফিকের সাথে। সে কম্পিউটার কোনো মতে অফ করে সে তার বাথরুমে গিয়ে হাত মুখ কোনো মতে দাঁত ব্রাশ ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য রেডি হতে থাকে। তো রেডি হওয়ার পর সে যখন তার রুমে আবার আসে, রুমে আসার পর যে আমাদের রুমগুলোয় ডিম লাইট গুলা থাকে, ওরকম ওর রুমে একটা গ্রিন রঙের খুব শেড দেওয়া, ডিম লাইটটা অন করলে খুব আলো ছায়া একটা গ্রিন শেড এরকম একটা ভাব আসে। যাই হোক, তো সে তার মেইন টিউব লাইটটা অফ করে যেই তার ডিম লাইটটা অন করলো, সাথে সাথে যেমন টিভি অন হওয়ার সাথে সাথে ছবি চলে আসে, সেরকম ডিম লাইট অন করার সাথে সাথে সে দেখলো যে তার বিছানায় একটা একটা সাদা পাঞ্জাবি পরে একটা বৃদ্ধ একটা লোক বসা তার বিছানার মধ্যে, ডিম লাইট অনের সাথে সাথে সে দেখতে পারলো। সো সে দেখে এটা প্রথমে একটু ঘাবড়িয়ে গেল, কিন্তু বেশি ভয় পেল না, কারণ লোকটা তার চেনা। লোকটা হচ্ছে তারই বিল্ডিং এ থাকে, তার উপরের তলায় থাকে একটা বৃদ্ধ, তার খুব দাদা মতো এরকম, তাকে খুব আদর স্নেহ করে। যাই হোক, তো সেই লোকটা প্রায় 1 সপ্তাহ আগে মারা গিয়েছিল। আচ্ছা। তো সে এইটা ভেবে সে ভয় পায় যে মারা গিয়েছে, কিন্তু পরিচিত বলে ওরকম ভয়টা পায় না। তো সে বললো চাচা আপনি এখানে, থতমত খেয়ে যায়। তো লোকটা উঠে তার দিকে তাকিয়ে মাথাটা ঘুরিয়ে দাঁড়িয়ে তার কাছে এসে তার মাথায় একটু হাত রাখে। সে তো একদম দেয়ালের সাথে নড়তে পারছে না ভয়ে, কারণ কি হচ্ছে এইসব, সে মারা গিয়েছে। এরকম সময় সে লোকটা তার মাথায় কিছুক্ষণ হাত রেখে তারপরে তার হাত সরিয়ে লোকটা হেঁটে হেঁটে তার বারান্দা, তার রুমের সাথে একটা বারান্দা আছে চিকন করে, তো হেঁটে বারান্দায় চলে যায়। এইটা বারান্দায় যাওয়ার সাথে সাথে সে দৌড় দিয়ে তার রুমের দরজা খুলে, তার রুমের সাথেই তার মার বাবার রুমটা পাশে, সামনাসামনি অপোজিট। সো সে তাড়াতাড়ি গিয়ে তার মার রুমের দরজা নক টক করে খুলে ঢুকে যায় ভিতরে, মা বাবা ঘুমাচ্ছিল। তো সে তো কোনো মতে তার ঘেমে টেমে অবস্থা খারাপ, সে বলে মা দেখো উপরের তলার নানুটা আমার রুমে, আমার রুম বলতেও পারছিল না ঠিক মতো। তা মা বাবা উঠে মনে করে কি হয়েছে, তুমি রাত জাগছো, তোমার মনে এইসব হ্যালুসিনেশন হচ্ছে, তুমি কেন এইসব করছো? তা মুশফিকের বাবা মা এটাকে বেশি গুরুত্ব না দিয়ে ওকে বলছে তুমি ঘুমিয়ে যাও। বলে না, আমি আজকে তোমাদের সাথে ঘুমাবো, আমি রুমে যেতে পারবো না। সো ওর বাবা বলে আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও আমাদের সাথে, অসুবিধা নাই। সো সেদিন ওর মা বাবার রুমেই থাকে রাত্রেবেলায়। পরদিন সকাল থেকে ওর যা হয় অনেক জ্বর উঠে যায় এরকম। পরে ঘটনাটা সে তার যাদের বাসার লোকটা তাদেরকে জানায় যে আপনাদের আপনাদের লোক যে মারা গেছে তাকে আমরা দেখেছি রাত্রেবেলা আমাদের রুমে। এইটা শুনে তো তাদের বাসায় অনেক কান্নাকাটি যে মরে গিয়েছে, আবার এসব কি হচ্ছে তাকে নিয়ে সবাই একটু বিচলিত হয়ে যায়। তার কয়েকদিন পরে সে এটাই মেইন ঘটনাটা হয়, তারপর দিন তার জ্বর চলে যায়। তা আমি আরেকটা ছোট্ট ঘটনা আছে সেটা আমি চলে যাচ্ছি। এইটা ঘটে হচ্ছে আমার, তার আগে আমি কিছু SMS পড়ে ফেলি 2-1টা। আমাকে ভৌতিক কবি SMS করেছেন ভূত FM নিয়ে, তার অনেক ভয়ঙ্কর কবিতা লিখেছেন তিনি। সেই কবিতাগুলো আপনি চাইলেই পাঠাতে পারেন আমাকে bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। আমাদেরকে SMS করেছেন শিহাব, এবং আমাদেরকে SMS করেছেন DJ ইমন মুক্তিযোদ্ধা রোড থেকে। এছাড়া আমাদেরকে নির্যাতিত ভূত SMS করেছেন, শুভ নববর্ষ জানিয়েছেন সবাইকে। এছাড়া আমাদেরকে নাইম SMS করেছেন কেরানীগঞ্জ ঢাকা থেকে, এবং তিনি বলেছেন ভাইয়া কেমন আছে, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। এবং তিনি লিখেছেন আজকে আমার বার্থডে,
আমার জন্য দোয়া করো, অবশ্যই দোয়া করি যে আপনার জন্মদিনটা অনেক ভালোভাবে কাটুক এবং সেই সাথে নতুন বছরটা আপনার জন্য অনেক সুন্দর হয়ে আসুক। আসিফ লিখেছেন শুভ নববর্ষ রাসেল ভাইয়া অ্যান্ড ভৌতিস টিম, ভাইয়া নতুন বছর যেন ভালো কাটে, দোয়া করবেন। দোয়া করে ফেললাম। আর নাসিফ আমাকে SMS করেছেন যে ভৌতিস কবে হবে, একটু আগে হলো আমি দেখেছি। ওকে, এছাড়া আমাকে SMS করেছেন, দেখতে পাচ্ছি ডার্ক ভূত, তিনি SMS করেছেন। এছাড়া হাসান মোহাম্মদপুর থেকে SMS করেছেন আমাদেরকে কিরণ SMS করেছেন, মিতু SMS করেছেন, আরো অনেকে SMS করেছেন। আবার চলে যাবো আবারও ঘটনায়। স্টেট ইন রেডিও ফুর্তি, এবং তার আগে বলে দিই যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। বলুন আপনার ঘটনা। আচ্ছা, সো আমি ফাহিম আবার আমার সেকেন্ড ঘটনাটা বলছি। এইটা অ্যাকচুয়ালি মানে আমি গতকালই এই ঘটনাটা জানতে পারি আমার নানুর কাছ থেকে। মানে আমি যখন নানুকে বলি আমি এখানে আসবো, এটা শুনে সে মানে ঘটনাটা আমার সাথে বলে যে ভূতের জায়গাটা, তোকে একটা ভূতের ঘটনা বলি। সো ঘটনাটা ঘটে হচ্ছে গাজীপুরে কালিয়াকুড়ে নাম একটা গ্রামে। সো আমার নানুর যে এরিয়াটায় থাকে সেটা মেইনলি একটা হিন্দু এরিয়া, মানে আশেপাশে অনেক হিন্দুদের বাসা। সো এরকমই নানুর পাশের বাসায় একটা মানে হিন্দু ফ্যামিলি থাকতো। সো সেই ফ্যামিলিতে এক বৃদ্ধ মানে থাকতো। তা একদিন রাতে একটা ঘটনা, মানে এটা আমরা পরে জানতে পারি ঘটনাটা, এটা আগের থেকে আমি বলছি ক্রোনোলজিক্যালি। সো একদিন রাতে সেই বৃদ্ধ রাত করে বাসায় ফিরছিল একটা মাছ কিনে। সো মাছ কিনে সে একা একা রাস্তা দিয়ে যখন ফিরছিল, সে হঠাৎ অনুভব করে যে তার পিছে পিছে কেউ একজন আসছে। সো পিছে পিছে কেউ আসছে, এটা দেখে তো মানে সে একটু মানে ভয় পেয়ে যায়, কারণ এত রাতে কারো থাকার কথা না। সো আস্তে আস্তে কিছুক্ষণ পর সে পিছন থেকে শুনতে পেলো একটা আওয়াজ, বললো যে মাছটা আমাকে দিয়ে দে, আমি মাছ খাবো। সো এইটা শুনে সে মানে একটু উইয়ার্ড ভাবলো যে মাছ কেন চাচ্ছে এরকম। তা এটা ভেবে সে পিছে ঘুরে তাকায় যে পিছে কে আমার কাছে মাছটা চাচ্ছে। সো তাকিয়ে সে আর কাউকে দেখতে পারে না, মানে নর্মাল। সো এইটা দেখে সে আরো ভয় পেয়ে আরো তাড়াতাড়ি হাঁটা শুরু করে, কিন্তু তার পিছনের ফুটস্টেপটাও সে শুনতে পাচ্ছে যে তাকে এখনো ফলো করছে। তো এইটা শুনে সে দৌড় মারে, সাথে সাথে যখন দেখছে এখনো আছে দৌড় মেরে সে কিছুক্ষণ দৌড়াতে হঠাৎ কিছু একটার সাথে হোঁচট খেয়ে সে মাটিতে পড়ে যায়। সো মাটিতে পড়ার সাথে সাথে সে ভাবে যে মানে ফুটস্টেপটা তার খুব কাছেই পিছনে বোঝা যাচ্ছিল। সো পড়ে যখন গিয়েছে আমাকে এখনই তো ধরবে। সো সে কোনো মতে মানে মাটির সাথে একদম শুয়ে থাকে যে এখনই আমাকে ধরবে এইটা ভেবে। This track was downloaded from FusionBD.com. কিন্তু কিছুই হয় না। সে কিছুক্ষণ পর সে পিছন থেকে আবার আওয়াজটা শুনতে পারে যে তুই একটা মুসলিমের কবরের উপর পড়লি, এই জন্য তোকে আমি কিছু করতে পারলাম না। এইটা শোনার পর সে আওয়াজটা চলে যায়। সো সে এতই ভয় পায় যে সে সারা রাত তুই কবরের উপর শুয়ে কাটিয়ে দেয়, মানে ভয়ে কাটিয়ে সকালবেলায় সে আবার তার বাসায় ফিরে যায় ভোরের আলো ফুটার পর। বাসায় যে সে তার ফ্যামিলির সাথে ঘটনাটা সবাইকে বলে যে আমার সাথে এরকম রাতে ঘটেছে, আমি সারা রাত এই জন্য আসিনি। এবং সে সাথে সাথে সবাইকে সাজেস্ট করে যে চলো আমরা মানে হিন্দু চাই, আমরা সবাই মুসলিম রিলিজনে কনভার্ট করি। আচ্ছা, এটা মানে আপনি যেটা বলছেন যে ঘটনাটা, সেই ঘটনাটা ওই যে মাছের ঘটনা, এগুলো অনেক কমন। সো আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে একটা ছোট্ট বিরতি দিব। তার আগে কিছু SMS আছে, SMS পড়ে ফেলতে হবে। জিৎ আমাদের গাজীপুর থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন ফারিয়া ওল্ড টাউন থেকে। এছাড়া আমাদেরকে দাদা সুমন SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন প্রয়াস চিটাগং থেকে। আবিদ আমাদের SMS করেছেন, এছাড়া আমাদের SMS করেছেন অরিন্দম SMS করেছেন আমাদেরকে, সুবা সহ আরো অনেকে। আমরা একটা ছোট্ট ব্রেক নিব এবং ব্রেকের পরে ফিরে আসবো। সো স্টে টিউনড রেডিও ফুর্তি and don't stop the Furti. Foot FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর এই মুহূর্তে আমি মাসুম তো আছি। আর যারা এতক্ষণ পর্যন্ত ওয়েট করছিলেন যে কখন আবার শাকিব ভাই এবং সিবরান ভাই এসে আপনাদেরকে জয়েন করবেন, যাই হোক দুজনে স্টুডিওতে চলে এসছেন এবং সেই ঘটনাগুলো আমরা শুনবো। অসংখ্য SMS এসছে শুধুমাত্র এটা জানার জন্য যে কবে থেকে শুরু হচ্ছে। আমার কাছে এখন শুরু হলে কি না হলে কি আমার একটা ব্যবস্থা হয়ে গেছে। যাই হোক, খুব বাজে হলো এটা। আমাকে খাওয়ালে অসময় দেখা যেতে পারে। আমরা কি মিরপুরের ঘটনা থেকে শুরু করব নাকি অন্য কোনো ঘটনায় যাবো? মিরপুর থেকে শুরু করি। তাহলে আমরা মিরপুর থেকে যাই। বেসিক্যালি যেটা হয়েছে যে গত
1 বছর ধরে আমরা আসলে সেভাবে ইনভেস্টিগেশন করছি না। আচ্ছা, ঠিক আছে, এই ভতিসে শুটিং, এডিটিং, হ্যান ত্যান ক্র্যাশ করে আবার এই সেই এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। সো খুবই এক্সট্রা অর্ডিনারি কিছু না শুনলে আমরা আসলে আর মানে এখন এগুলো করছি না। ডান ইট, ফিনিশড ইট। সো রিসেন্টলি যেটা হলো, রিসেন্টলি মানে 3 মাস 4 মাস আগে আর কি, যে একজন আসলো এক পার্টি, তো সুমন ভাই চেনার। আচ্ছা, সুমন ভাইকে বলছে যে সুমন ভাই আমার এরকম একটা ইন্টারেস্টিং ইয়ে আছে, আমার চাচার বাসা, তো ওখানে আপনি একটু আসেন। তখন সুমন বলল কি হয় ওখানে? ওখানে অনেক আওয়াজ টাওয়াজ হয়, লোকজন নাম ডাক শোনা যায়, এসব হয়, হ্যান ত্যান হয়। তো সুমন বলল কি অ্যাবান্ডন বাসা? না না, ওখানে আমার চাচারা থাকেন। আচ্ছা, কোনো অ্যাবান্ডন রুম টুম আছে যেখানে সব হয়? ওরা না, পুরো বাসাতেই হয়। তখন শুনে হয়তো ইন্টারেস্টেড ছিল না, এগুলো আমরা আগেও শুনছি এবং অনেকবার গিয়ে ধরাও খাইছি, কিছুই হয় না এখন। লাইক না, আমরা বিজি রাইট নাও, সো পরে যাবো না আমরা। সেটাও না না, আপনি আসেন, আসতেই হবে, এটা এসে আমি আপনাকে কথা দিতেছি, আপনি ইয়ে হবেন না, মানে নিরাশ হবেন না। নিরাশ হবেন না, এবং খুবই ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স হবে। তো সময় বলে যে দেখো এগুলো আমরা অনেক গেছি, গিয়ে কিছু হয় না, আর আমাদের টাইম নেই, আমরা রাতের পর রাতে সব জায়গায় থাকছি। তখন সেটা না না, রাতে আসতে হবে না। রাতে আসতে হবে না মানে দিনের বেলা হয়, রাতে হয় না। আচ্ছা, তখন আমরা একটু এক্সাইটেড হয়েছি, তো পুরো উল্টা একদম। দিনের বেলা হয় মানে what are you talking about? তখন সে বলল যে আপনারা আসেন, জাস্ট এই নেক্সট ফ্রাইডেতে আপনারা আসেন, এসে জাস্ট আমাদের সাথে লাঞ্চ করেন। আচ্ছা, জুমার পরে, জুমার দিকে আসেন, আমার চাচারা জুমা টুমা পড়েন, আপনারা 2টা-1টার দিকে আসেন, এসে থাকেন, খান, থাকেন, যতক্ষণ খুশি থাকেন, অসুবিধা নেই। আমরা একটু অকওয়ার্ড ফিল করছি, আমরা কখনো এরকম হুট করে একজনের বাসায় ফ্রাইডেতে গিয়ে কখনো এটা করে নিয়েছি, বলে এটা কি হবে না হবে। এবং ছেলেটা বলছে না আমি থাকবো আপনার সাথে, অসুবিধা নেই, চাচার সাথে কথা বলে রাখছি, জাস্ট একটা ইয়ে যে এটা আপনারা কোথাও কোনো ডিটেলস দিতে পারবেন না আর কি, কারণ নামটা হচ্ছে বলা যাবে না, বাট আই ওয়ান্ট ইউ গাইস টু এক্সপিরিয়েন্স দিস। ওকে ওকে, ফাইন, গেলাম। আমরা গেছি জুম্মাবারে, আমরা সবাই যে কি আর হবে দিনের বেলা, হোয়াটস ক্যান হ্যাপেন, মুডেই তো নেই আমরা, আছে না একটা অন্ধকার, কেউ নাই, মানে এরকম সাধারণত হয় না, সেটাই, এটা হয় না। সো আমরা ওখানে গেছি লিস্ট এক্সপেক্টিং, ইকুইপমেন্ট নিয়ে গেছি। তা আমরা গিয়ে বসছি যে আচ্ছা কোথায় ইকুইপমেন্ট সেট করবো, বলছে যেখানে খুশি করেন। চাচা আবার বেশ রসিক টাইপের মানুষ, ইজ 60 years old, এরকম একটা বয়স্ক মানুষ। তো ওনার 2 ছেলে 1 মেয়ে, এরকম অ্যাভারেজ ফ্যামিলি যা থাকে আর কি। বড় ছেলের বিয়ে হয়ে গেছে, মেয়ে ছেলে আছে, এসে খুব লাইভলি একটা ফ্যামিলি, অনেক হইচই, হ্যান ত্যান, খুব লাভিং একটা ফ্যামিলি আর কি। সো আমরা ওর সাথে ইয়েটি করলাম। তো মজার ব্যাপার হচ্ছে যে ইট স্টার্টেড দ্য মোমেন্ট উই এন্টার্ড দ্য বিল্ডিং। মানে যখন ঢুকলেন আমরা তখন ঢুকছি একদম, হ্যাঁ ঢুকছি, তো চাচা আসছে, আসসালামু আলাইকুম, আমাদের সাথে ছেলেটা ছিল, পরিচয় দিচ্ছে, হঠাৎ ওদিক থেকে একটা ডাক দিচ্ছে, এই চাচা আবার ডাক দিচ্ছে একজন, দেখি কেউ ওটা পাত্তা দিচ্ছে না, কি হলো না, ওটা কিছু না, ঠিক আছে। তো আমরা তারপর ইয়ে করলাম, খেতে বসলাম। খেতে বসার সময় তো ডাইনিং টেবিলে বসছি, তো বসে আছি, তো খাবার টাবার পাকঘর থেকে বুয়া টুয়া নিয়ে আসতেছে, চাচি যিনি ছিলেন উনি মাঝে মধ্যে প্রথমে নিয়ে আসছেন। তো কিছুদিন পর দেখি যে বুয়াটা ডাইনিং রুমে, কিন্তু কিচেন থেকে অনেক আওয়াজ আসতেছে, জোরে জোরে আওয়াজ আসছে। তখন ছেলেটা বলি কিচেনে কিন্তু কেউ নাই, সবাই কিন্তু নির্বিকার, সবাই নর্মাল, এরকম কোনো ব্যাপার না, মানে রেগুলার গান টান নিয়ে অনেক কথা বলতেছে, হ্যাঁ কি করেন আপনারা, খুব ইন্টারেস্টিং, তো এই সেই। কিচেন থেকে অনেক আওয়াজ আসতেছে, তো ইয়ে বলে যে কিচেনে কিন্তু কেউ নাই। তখন শুন ভাই বলে যে চাচা তো বলছে কিচেনে কেউ নাই, আপনি নিশ্চয়ই কেউ আছে কিচেনে, আওয়াজ হচ্ছে, কিচেনে কেউ নাই, এগুলা পাত্তা দিও না। তো শুনে বলে আমি একটু দেখে আসি। তারপর শুন ভাই গেছে, গিয়ে যখন গেছে তখন কোনো আওয়াজ নেই, টিপিক্যাল। কিন্তু গিয়ে দেখি নোবডি দেয়ার, এন্ড বাসায় যারা ছিল সবাই তখন ডাইনিং টেবিল, ইটস আ লার্জ ফ্যামিলি, এভরিবডি ইজ ইন দ্য ডাইনিং টেবিল। বুয়াও এট দ্যাট পয়েন্ট ডাইনিং টেবিল ছিল। আমরা চলে আসলাম, এসে আবার আমরা ড্রয়িং রুমে বসি। তো আমরা বলছি আপনার বাসায় তো আমরা আসছি কেন জানেন তো? বলে হ্যাঁ আমার বাসায় তো এগুলো অনেক ধরে হচ্ছে এগুলো। তখন হচ্ছে আপনার কোনো প্রবলেম হয় না? না এগুলো প্রবলেম হয় না, তো রাতে কিছু হয় না। রাতে কিছু হয় না মানে বলে না আমরা যখন ঘুমাই ওরাও ঘুমায়, আমরা যখন ঘুমাই ওরাও ঘুমায়। আমরা বেকুব হয়ে যেতেছি যে কি বলতেছে এগুলো। তখন আমরা তো ক্যামেরার সঙ্গে 3টা, তো আমরা এখন কনফিউজ। আচ্ছা তাহলে আমরা কোথায় ক্যামেরা যেখানে খুশি রাখেন। আমরা ড্রয়িং রুমে একটা ক্যামেরা সেট করলাম, একটা বেডরুমে সেট করলাম, কিচেনে একটা সেট করলাম। এখন দিনের বেলা পুরো ফ্যামিলি ওখানে আছে, তো ওখানে আমরা মানে ইউজুয়ালি আমরা আমাদের সাথে থাকে না, তো আমরা যেখানে থাকি ওখানে কেউ একজন আমাদের সাথে আড্ডা মারতেছে,
আচ্ছা, এর মধ্যে আবার আওয়াজ শুনছি, ধরো 2 তলা বাসা আর কি, উপরতলায় আরেক মানে ওদেরই একটা এক্সটেন্ডেড ফ্যামিলি থাকে, ঢাস করে একটা আওয়াজ হলো, ঢুস ঢাস, মানে ফার্নিচার নড়লে একটা আওয়াজ হয় না, এরকম আওয়াজ হইতেছে। আমি বলছি যে উপরে কি ফার্নিচার শিফট করতেছে না কেউ? না না, কিছুই করতেছে না কেউ। আর যেটা হইতেই পারে না, মানে টিপিক্যাল আছে না, খাট সরালে গ্যাস করে আওয়াজ হয়, চেয়ার রাখা, টেবিল রাখা। আমি আর জীবন শুনে বলছি যে আপনি এখানে থাকেন, আমরা চেক করে আসি। তখন ওই ছেলে বলে হ্যাঁ চল চল, কোনো অসুবিধা নেই। উপরে গেলাম, গিয়ে দেখি মানে ওই ঠিক উপরের ফ্লোরে যেটা, ওখানে গেছি, তখন আরেকটা ফ্যামিলি থাকে, ওদের আত্মীয়। তো ওরা, ও আচ্ছা তোমরা আসছো, ভতিষ্ঠি আসছে, জোশ জোশ, হ্যাঁ আসা, কি হয়েছে, আওয়াজ শুনতেছেন নিচ থেকে? বলি হ্যাঁ আওয়াজ শুনতেছি তো। বলে কি এই রুম থেকে শুনছেন তো? বলে হ্যাঁ। বলে দেখেন কোনো কিছু তো হচ্ছে না। ওটাও একটা ড্রয়িং রুম ছিল, তো এখানে নর্মাল যেটা যেখানে থাকার কথা। তখন আমি সুমন ভাইরে ওয়াকি টকি দিয়ে বলছি, শোনো আপনারা আওয়াজ পাচ্ছেন? বলা তোমরা যাওয়ার পরে আওয়াজ পাচ্ছি না, বাট একটু আগে পর্যন্ত পাইছি। তারপরে আমরা ওই রুম থেকে 3 জনই বাইরে গেছি, একটা বেডরুমে গেছি, তখন আবার ওই রুমে আওয়াজ শুনে গেছে। এবং ওরা নির্বিকার, আচ্ছা, মানে ফ্যামিলি মেম্বার। আমরা অনেক কিছু রেকর্ড করছি বাসায়, অনেক আওয়াজ, অনেক এই সেই, ভিজুয়ালি আমরা কিছু দেখি নাই। এবং সবচেয়ে মজার ব্যাপার ছিল যে ডাকে, মানে নাম ধরে ডাকছে। হ্যাঁ রিপন, এবং ভয়েসটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স এর ভয়েস। আচ্ছা, বুঝছো, ধরো তোমার মা তোমাকে ডাকতেছে, ওই ভয়েসে ডাকতেছে। আচ্ছা, মা হয়তো আপনাদের সঙ্গে আছে, মা হয়তো এখানে বসে আছে, লাইক হোয়াট ওয়াজ দ্যাট, মানে আর এগুলো কিছু না, ওরা একটু ফাইজলামি করে, ফুর্তি করে আমাদের সাথে। তবে এটা হয়েছে আমাদের, মানে লিটারালি এরকম হয়েছে যে জিবরান হচ্ছে একজনের সাথে একটা রুমে, আমি ড্রয়িং রুমে, সুমন ভাই কিচেনে। সো জিবরান যার সাথে যে রুমে আছে, ওই ভয়েসে কিচেন থেকে কে জানি আমার ডাকছে, এরকম মানে এরকম যার হচ্ছে ওখানে থাকা, তার মানে কোনো পসিবিলিটি নাই। সো আমার সাথে যে আছে ওটা বলতেছে যে এটা তো আমার আম্মার ভয়েস। তোমার মনে হচ্ছে না যে রান্না করতে গেছে? বলছি হ্যাঁ। তুমি আম্মা তো রান্নাঘরে নাই, তো জানেন আম্মা হচ্ছে। তারপর আমরা গিয়ে দেখলাম যে জিবরান বসে আছে ওখানে। এইভাবে সারাক্ষণ চলো, আমরা বেশ পুরা জিনিসটা না, উই ওয়ার টোটালি কনফিউজড, এবং ওরা একদম ভয় পায় না। আমি বললাম যে ঘটনাটা কি? তারপর টিপিক্যাল একটা ঘটনা আর কি, যেটা আমরা অনেক শুনছি, সেটা হচ্ছে যে ওদের নানা এখানে থাকতো, দাদা ছিলেন ওখানে, উনি জিন টিন পালতো, তখন থেকে এই ফ্যামিলি ইউজ টু হয়ে গেছে। ছোটবেলা থেকে ওরা দেখে আসছে, ডিস্টার্ব করে না, ওরা ডিস্টার্ব করে না। ওরা যখন ওরা জেগে থাকে, ওরাও জেগে থাকে, ওরা এভাবে ইন্টারঅ্যাক্ট করে ওদের সাথে, এবং কিছু ভাঙেও না, এই আওয়াজ টাওয়াজ করে, ই করে, এবং ওদের নাকি আবার হেল্প করে মাঝে মধ্যে, কি তাবিজ তুবিজ, আমি ঠিক জানি না এগুলো, বাট দে আর টোটালি ফাইন উইথ ইট। এবং রিসেন্টলি খালি ওদের ডিস্টার্বেন্স একটু বাড়ছে, বিকজ ওরা ওই জায়গাটা ডেভেলপারকে দিয়ে দিবে। আচ্ছা, এটা মনে হয় চাচ্ছে না, ডেভেলপারকে দিয়ে দিবে দেখে ওরা এখন আরো বেশি উৎপাত বাড়ায় দিচ্ছে। সো এটা প্রবলি ওরা পছন্দ করতেছে না, তো বাট কোনো ক্ষতি করে না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রাতে ওরাও ঘুমায়। আচ্ছা, আপনি তো এই প্রশ্নটা উত্তর দিবেন না, আমি বলি যে মাঝে মাঝে এটা শুনি যে আমাদের এই গাছটা কেটে ফেলা হয়েছিল, বা এই যে এখানে এই বাড়িটা ভেঙে নতুন বাড়ি তৈরি করা হয়েছিল, যে এই সমস্ত জিনিস, তো এটার সাথে আসলে রিলেশনটা কি, মানে কেন এটাতে রিয়াক্ট করে? আমি এটা বলি, মানে এটা অনেক মানে শোনা কথা, মানে হয় কি, মানে সবাই বলে যে দে হ্যাভ আ সার্টেন পাথ দে ফলো, একটা ওরা খুব নিয়ম মেনে চলে। সো এক জায়গা দিয়ে যখন যায়, ওই জায়গা দিয়ে ওরা যায়। সো কোনো অবস্ট্রাকশন হলে, কোনো কিছু হলে দে টেক ইট, এটা নিয়ম ওদের। আমি কয়েকদিন আগে একটা ফ্রেন্ডের বাসায় গেলাম, মানে আমার ফ্রেন্ড ওর রাইট ফ্রেন্ডের বাসায় নিয়ে গেছে, ওখানে ওরা বারবিকিউ করবে, করবে। সো আমাকে নিয়ে গেছে, কারণ আমি করতে পারি এগুলো। সো নিয়ে আমি করছি, তারপর বলছি যে একটা জিনিস দেখবে, বল একটা জায়গায় নিয়ে গেল, বাসার কোনায়, বাউন্ডারি কোনায়, ওরা একটা সেকশন, মানে পুরো একটা সেকশন ওরা ওয়াল উঠায় ফর নো অ্যাপারেন্ট রিজন আটকে দিয়েছে। কারণ ওদের নাকি ওখানে অনেক ডিস্টারবেন্স হচ্ছিল, ওখান থেকে ওরাই বুঝছে যে ওইখানে ওরা ফেলতো, আগে আবর্জনা ফেলতো, ফেলতো ওই কোনাটা, মানে কোনো ইউজলেস হবে, কিন্তু ওইটা হওয়ার জন্য তাদের নাকি বাসায় এরকম জিনিসপত্র তোলা, মানে দেখে পুরো সোফা নড়ে গেছে, এরা অনেক কিছু ডিস্টার্ব করে। হ্যাঁ, এটা খুব আমার কাছে আজব লাগে আসলে, মানে তারপর ওরা বন্ধ করে দিয়েছে ওই জায়গাটা। ওরা বলছে যে তোমাদের ওইটা সাইড, নোবডি গেটস ইন দেয়ার, ওইভাবে থাকবে, আর আমাদের সাথে সাথে বন্ধ সবকিছু, সব নয়। আর পুরো ইটস কোয়াইট অড টু সি আ কর্নার, মানে একটা ট্রায়াঙ্গেল যদি হয় একটা বাসার, ওই জায়গাটা পুরো ওয়াল উঠানো ফর নো অ্যাপারেন্ট, ওই কোনা দিয়ে পুরো একদম একটা মানে ট্রায়াঙ্গেল করে বানানো ওয়াল তো। তাহলে ব্যাপারটা সত্যি, এটা সত্যি না ঠিক আমি জানি না এগুলো, সিন্স আমরা এখনো জানি না জিন জিনিসটা কি।
যাই হোক, এখন জীবন ভাই আসলে সাকিব ভাইয়ের মতো করে কথা বলছেন। So, আমরা একটু SMS পড়ি। আমাদেরকে কষ্টে থাকা ভূত SMS করেছেন বাগেরহাট থেকে। তোমাদের জন্য কষ্টে আছি। শুভনা অবশ্য সবাইকে জানিয়েছেন। কষ্টে নাই, তাহলে জমিতে যে বসে থাকে। অমিত আমাদেরকে SMS করেছেন, অমিত ঘোষ, এবং তিনি SMS করেছেন খুলনা গোল্লামারি থেকে। এছাড়া আমি দেখতে পাচ্ছি আমাকে SMS করেছেন, দেখতে পাচ্ছি যে বৈশাখী ভূত আমাদেরকে SMS করেছেন, অপমানিত ভূত SMS করেছেন, SMS করেছেন আকবর, SMS করেছেন মাহিন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি যে তারুণ্য ভাই, তারুণ্য, তিনি বলছেন যে ভাই আজকে কি সুমন ভাই কই, তাই জিজ্ঞেস করেছেন আর কি। ভাই আজকে প্রমিস করছে একটা কথাও বলবে না, এখানে আছে একটা কথা উনি বলবে না, উনি খুব রাগ করছে সবার উপরে। এখন আপনি ফাইন্ড আউট করেন যে কেন। আই হ্যাভ নো আইডিয়া ওয়াই। এই সময় এখানেই আছেন, বাট একটা শব্দ করবেন না। শুনবে কিছু বলেন? ওকে, বলছে না, কি করবো। সাইম আমাদের SMS করেছেন ফ্রম ঢাকা। এছাড়া আমাদেরকে আরাফ SMS করেছেন, SMS করেছে আমাদেরকে উদয় সিটি ইউনিভার্সিটি থেকে। এছাড়াও আমাদেরকে মোহাম্মদপুর থেকে ওসামা SMS করেছেন, তাসনিয়া SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে আসিফ, এবং ভৌতিস টিমের নাম্বার দাও না প্লিজ, এটা বলেছেন। এটা 0172420420। আচ্ছা, আমাদেরকে যে কোনো মোবাইল অপারেটর এবং যে কোনো সবকিছু থেকে যাবে, যাদের এয়ারটেল ওরা করবে 0162420420, জাস্ট ওই 76 ওগুলো চেঞ্জ করলে। আচ্ছা, ওকে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে গলা কাটা জিবরান SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আমাদেরকে স্নিগ্ধ রাজশাহী থেকে। এছাড়াও সজীব আমাদের SMS করেছেন, পচা আত্মা SMS করেছেন লালবাগ থেকে। আমরা পরবর্তী ঘটনায় চলে যাই না, আরেকটা ঘটনা শুনি আমরা। আরেকটা ঘটনা কি আজকে বলবো না? না প্লিজ, আরেকটা ঘটনা আমরা শুনি। আজকে বছরের শেষ দিন, সুতরাং আরেকটা ঘটনা শুনি আমরা। কোনটা? আমি তো সবচেয়ে ওয়ার্স্ট স্টোরি টেলার, সো আমি থ্যাঙ্ক গড আমি চুপ করে বসে থাকতে পারবো। মালয়েশিয়া আমরা গিয়েছিলাম রিসেন্টলি। আচ্ছা, সো ওইটা ইনফ্যাক্ট আমরা ইটস ওয়ান অফ দ্য এপিসোডস দ্যাট উই গোইং টু শো। সো ওইটা বলে দিব নাকি ভাবছি। কেন? ওয়াই? কারণ অনেক পরে দেখো না, দেখাই দেবে, ইটস নট ভেরি ফার অ্যাওয়ে। কিন্তু ওটার আশেপাশে নিশ্চয়ই অনেক ঘটনা আছে, সেগুলো শুনতে পারি আমরা হয়তো। বেসিক্যালি মালয়েশিয়া দেশ দিস, তোমরা বলে গেছিলাম যাওয়ার আগে, বলছি তাই না? হ্যাঁ, আমি জানি ব্যাপারটা, এই জন্য বলছি যে মানে যদি বলা যায় তাহলে তো খুবই ভালো। আজকে বছরের শেষ দিন, সুতরাং আচ্ছা বলেই দিই, এপিসোডটা দেরি আছে, অসুবিধা নেই। This track was downloaded from FusionBD.com. কি বলছি ম্যাম? You know I'm against all this stuff. বলে দিই, অসুবিধা নেই। বেসিক্যালি আমরা রিসেন্টলি একটা ইনভেস্টিগেশনে আমাদের জিবরান এফেক্টেড হয়েছিল একটু বাজেভাবে। সো তারপরে